হুট করে কোনো ঝামেলা ছাড়াই দুজনের মিলন হয়ে গেল, যেন ঝড় আসার পূর্বে শান্ত পরিবেশ, তাই না? কেউ অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, এত সুখ সহ্য হয় না। যার মরে যাওয়ার কথা থাকে বাঁচিয়ে রাখলে দ্যাটস নট ফেয়ার। চলে গিয়ে ফিরে আসলে এটা তুমি ঠিক করনি। সময় যেমন দিতে পারে ঠিক তেমন কেড়েও নিতে পারে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এত সুখ সত্যই কি সইবে? বাঁকা হাসি দিয়ে হুট করে লোকটা সেখানে কোথাও উধাও হয়ে চলে গেল। মাহিদ মেহেককে ছেড়ে দিয়ে বলল, আমাদের মাঝে আর কোনো বাধেই রইলো না। মেহেক এক দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম। এবার থেকে যেন সবটা ভালো হয়। আর জাস্ট কোনো ঝামেলা চাই না। মা ডাকছে, এখন যাই। এক্ষুনি যাবা? আর একটু থাকো না প্লিজ। মুচকি হেসে বলল, পরে আরো সময় পাবা, এখন যেতে দাও। বেশ তালবাহানা করে মাহিদের কাছ থেকে চলে আসতে হলো। মাহিদের পুরো বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মাহিদের বাবা তখন সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলল, আজ আমার ছেলে মাহিদ সাফওয়ান শেখ এবং হবু বৌমা মেহেক মির্জার এঙ্গেজমেন্ট। পাশে থেকে আমির মির্জা বলল, খুব শীঘ্রই তাদের ধুমধাম করে বিয়ে হবে। আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। স্টেজে মাহিদের মা এবং মেহেকের মা মাহিদ এবং মেহেককে নিয়ে গেল, আর দুজনের হাতে দুইটা সুন্দর ডায়মন্ডের রিং দিয়ে দিল। দুজনকে ইশারা করলো তাদের একে অপরের হাতে পরিয়ে দেওয়ার জন্য। মাহিদ এবং মেহেক একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাহিদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমাদের কেউ আলাদা করতে পারবে না। মেহেকও এক মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তারপরই মুচকি হাসি দিয়ে রিং দুইটা একে অপরের হাতে পরিয়ে দিল। সবাই তালে তাল মিলিয়ে হাতের তালি দিল। যত হাসার হেসে নাও, তোমাদেরকে আমি ছাড়বো না। মাহিদ আমার ছিল আর আমারই থাকবে, মাঝে শুধু তুমি থাকবে না মেহেক। এই কয়টা দিন অনেক কিছু দেখেছি, আর মুখ বুজে সব সহ্য করে যাচ্ছি, কিন্তু আর নয় মেহেক, তুমি মাহিদকে নিতে পারো না। বউ হওয়ার কথা ছিল আমার। আজও সবাই কি সুন্দর করে আমাকে এঙ্গেজমেন্টের জন্য মাহিদের দেওয়া সুন্দর শাড়িটা দিয়ে সাজিয়ে দিল। তখনও বুঝতে পারিনি সবাই মিলে আমাকে ধোঁকা দিচ্ছে। কেউ খুনাক করে বুঝতে দেয়নি, সবটাই ছিল তোমার মন ভোলানো মায়া। আমি তোমাকে ছাড়বো না মেহেক, ছাড়বো না। আই এম জাস্ট কিল ইউ। পেছন থেকে বলল, রাইট, সবটাই মন ভোলানোর মায়া। আমার বোনের যে ক্ষতি করবে তাকে আমিও ছাড়ব না। এনা পেছন ফিরে তাকাতেই দেখতে পায় অয়নকে। পুরো ব্ল্যাক ফর্মাল স্যুট পরে আছে, দুই হাত পকেটে গুজে রেখেছে। কটমট করে তাকিয়ে বলল, আপু, তোমার সাথে ঠিক করেনি তাই না? যাই করুক না কেন, তুমি তো বাইরের লোক তাই না? এনার আগে ফুসতে ফুসতে বলল, আপনি আমাকে ফলো করেন তাই না? নো নো নেভার। আমি কেন ফলো করতে যাব? হোয়াই মিস? বাট মাই সিস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। তো পুরো বিষয়টা বোঝা গেল নিশ্চয়ই। সে যাই হোক না কেন, আমার বোনের কেউ ক্ষতি করলে তার লাইফ আমি হেল করে দেব। কি? হুম, আজ থেকে আমার বোনের ছায়াটাও মারাবে না। অয়ন এনার হাতে একটা এয়ার টিকিট ধরিয়ে দিয়ে বলল, এখন তুমি আসতে পারো, তোমার আবার বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে। এনার টিকিটটা ছিঁড়ে টুকরো টুকরো করে অয়নের দিকে ছুঁড়ে মারল, আর বলল, আমি যাব না, কোথাও যাব না। মেহেককে আমি ছাড়বো না, পালে আমার থেকে বাঁচিয়ে নিও। বলে চলে যাচ্ছিল। তখনই অয়ন এনার হাত শক্ত করে মুচড়িয়ে ধরে। এনা ব্যথায় উফ করে উঠলে অয়নের কোনো দয়ামায়া হলো না। ওর মতো একটা জঘন্য রকমের মানুষের জন্য দয়ামায়াটা নিছকই হাস্যকর। এনা ব্যথায় কাতরে উঠে বলল, ছাড়ুন। অয়ন কটমট করে বলল, কি খুব লাগতেছে তাই না? আমার বোনকে নিয়ে খারাপ চিন্তা করলে এর থেকেও বেশি লাগবে। এর পরের বার কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। বলেই এনাকে ছিটকে সরিয়ে দেয়। আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। এনা আঙুল উঁচিয়ে বলল, জেগে জেগে স্বপ্ন দেখা কোনো কাজ হবে না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চলে যাও, আদারওয়াইজ। একটু থেমে আবার বলল, বুঝতে পারছো নিশ্চয়ই। বাঁকা হাসি দিয়ে চলে গেল। আমি ছাড়বো না কাউকে। অবন্তী বেশ আনন্দে আত্মহারা হয়ে আছে। আজ তার বোনের এঙ্গেজমেন্ট ছিল।
বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তখনই পেছন থেকে একটা ছেলে এসে বলল, এক্সকিউজ মি, আপনি মিস অবন্তী? অবন্তী বেশ আশ্চর্য হয়ে গেল অচেনা মানুষটিকে দেখে। হঠাৎ একটা অজানা ছেলে এসে তার নাম ধরে ডাকলো। হ্যাঁ, আমি অবন্তী। দেখুন তো, পার্সটা আপনার কিনা? সন্ধিয়ান হয়ে বলল, হ্যাঁ, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? এই যে এইমাত্র আসার সময় পায়ের নিচে পড়েছিল, তাই এর মালিককে খুঁজছিলাম। মুচকি হাসি দিয়ে বলল, ও, আপনাকে তো চিনতে পারলাম না। আমি হলাম মাহিদ সাফওয়ান শেখ এর ভাই, ডাক্তার ফাহাদ আহমেদ। ও, মাহিদ ভাইয়া আমার দুলাভাই হন। আমার মেহেক আপুর হাজবেন্ড। ওহ, মেহেক ভাবি তাহলে আপনার বোন? হুম, আপনি একা এসেছেন? না, আসলে আমার ভাইও এসেছে। সে নাকি মেহেক ভাবির পূর্ব পরিচিত। তার ইচ্ছা ভাবিকে সারপ্রাইজ দেবে। খুশি হয়ে বলল, ওহ, তাই? মাথা নাড়িয়ে বলল। হুম। সবাই একে একে ফুল উপহার দিয়ে মেহেক ও মাহিদকে কংগ্রাচুলেশন জানিয়ে যাচ্ছে। হঠাৎ ভিড়ের মাঝে একজন অচেনা পুরুষের পদার্পণ ঘটে। তার বাম হাতে কালো ট্যাটুতে লেখা রয়েছে, ইউ আর জাস্ট মাইন্ড মেহেক। সেই বাম হাতেই রয়েছে এক গুচ্ছ টকটকে লাল গোলাপ। দ্রুত বেগে এগিয়ে আসছে সেই অচেনা পুরুষটি। ভিড়ের মধ্যে থেকে মাহিদ এবং মেহেকের সামনে দাঁড়ালো। মাহিদ মুচকি হাসি দিয়ে সবাইকে স্বাগত জানিয়েছে, এমনকি তাকেও স্বাগত জানালো। মেহেক অন্যমনস্ক হয় খেয়াল করেনি। হঠাৎ যখন সেই অচেনা পুরুষটির কণ্ঠ শুনতে পেল, তখন সামনে তাকিয়ে মেহেক অবাক হয়ে গেল। আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। আর সেই লোকটা শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কনগ্রাচুলেশন মিস, আবারও দেখা হয়ে গেল। বাঁকা হাসি দিয়ে বলল। মেহেক কোনো কথা বলার অবস্থায় নেই। পাশে তাকাতেই দেখতে পায় মাহিদ দূরে কারোর সাথে ফোনে কথা বলছে। আজ কেন জানি মাহিদ তার সঙ্গ ছাড়া হয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো মেহেকের চেনা পুরুষটি এখনও এক শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ না জানি কোন ঝড় তোলার জন্য এ হাজির হয়েছে। মেহেক লোকটা চাহনি থেকে আতঙ্কিত হয়ে গেল। বাঁকা হাসি দিয়ে বলল, মেহেক কোনো কথা বলার অবস্থায় নেই। পাশে তাকাতেই দেখতে পায় মাহিদ দূরে কারোর সাথে ফোনে কথা বলছে। আজ কেন জানি মাহিদ তার সঙ্গ ছাড়া হয়ে গেল। মেহেক রেগে গিয়ে বলল, কি চাই তোমার? এখানে কেন এসেছো? তুমি তো চলে গিয়েছিলে, তাহলে কেন এসেছো? আর কত অপমান লাঞ্ছনা করলে তোমার শিক্ষা হবে? চলে তো আমি যাইনি, তুমি গিয়েছিলে। তাও আবার গ্র্যাজুয়েশন শেষ না করে কলেজ থেকে বহিষ্কার হয়ে। আমার কাছে তুমি ফেরোনি, কিন্তু ফিরেছিলে আকাশের কাছে। হোয়াই? কিন্তু শেষ পর্যন্ত সেই আকাশই তোমাকে ছেড়ে গেছে, আর তুমি দেশ ছেড়ে গেছো। বাঁকা হাসি দিয়ে বলল, আমার চলে যেতে তোমার খুব আনন্দ ছিল, তাই না? আনন্দ কেন হবে, বরং খারাপ লেগেছে। তাই তো তোমাকে শুধু আমার করে রাখতে চেয়েছি, কিন্তু তুমি ছুটেছিলে অন্য কারোর হাতে। এখনো তোমার আমাকে চাই? কেন আবার এসেছো? আঙুল উঁচিয়ে বলল, যদি তোমার কারণে আমার পরিবারের কোনো ক্ষতি করতে চাও তা আমি কখনো হতে দিব না। কলেজ লাইফ থেকে আমি জীবনটা ছাড়খাড় করেছো। এখন কি নতুন উদ্দেশ্যে এসেছো? খুব ভালো করে জানো তোমার প্রতি আমার কখনো কোনো অনুভূতি ছিল না, আর এখনো নেই। কেন বুঝতে পারো না? আমি বিরক্ত। বাঁকা হাসি দিয়ে বলল, তাই নাকি? একবার আমার হও, সকল বিরক্তি ভালোবাসায় বদলে দিব। অসহ্য, বিরক্তিকর। তোমাকে আর সহ্য করা যাচ্ছে না। বলে কটমার করতে করতে চলে যাচ্ছিল, তখনই সেই ছেলেটি ও হাত ধরে ফেলে। ছেড়ে গেলেই ছেড়ে যাওয়া যায় না। কেউ যেতে চাইলেই তাকে যেতে দেওয়া ঠিক নয়। নিজের জিনিস নিজের কাছেই পূর্ণতা পায়। মেঘ ছিটকে হাতটা সরিয়ে নিল। পেছন ফিরে ছেলেটিকে বলল, তোমার এই ভ্রম কবে কাটবে? ডাক্তার কেন দেখাও না? তোমার মানসিক ডাক্তার, তোমার মানসিক সমস্যা তোমার আশেপাশে থাকা মানুষগুলোকে বিরক্ত করে। কেন বোঝো না? পাগলামির একটা লিমিট থাকে। তুমি সব সময় সকল লিমিট ক্রস করে ফেলো। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, পাগলামি বন্ধ করো। তোমার আসল রূপ আমি। মেঘ, তুমি এনাকে চেনো? তোমার পরিচিত কেউ? চেনা তো অবশ্যই, খুব চেনা, খুব কাছের। একসাথে কাটানো হাজারো মুহূর্ত আছে।
বাঁকা হাসি দিয়ে বলল। মাহিদ আশ্চর্য হয়ে গেল, এই ছেলেটা হঠাৎ এমন অদ্ভুত কথা কেন বলল। আবারও ছেলেটি বলে উঠল। আমি জাস্ট মজা করছিলাম, এতটা সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি স্যার। মাহিদ আশ্চর্য হয়ে বলল। স্যার মানে? ও, আপনাকে তো বলাই হয়নি, আমি মির্জা প্রেসিডেন্ট কলেজে মেহেরের সাথে পড়াশোনা করেছি। সেম ইয়ার না হলেও আমি ওর থেকে এক ব্যাচ সিনিয়র। তোমাকে তো কখনো আমার ক্লাসে পাইনি। কিভাবে পাবেন স্যার? ও পড়াশোনা করেছে অ্যাকাউন্টিং নিয়ে আর আমি সাইকোলজি নিয়ে। মুচকি হাসি দিয়ে বলল। এর জন্যই তোমার সাথে দেখা হয়নি। হ্যাঁ। তাদের কথার মাঝে মেহেক চেতে উঠে বলল। মাহিদ, তোমার কথা বলা শেষ? ঘরে চলো, শরীরটা ভালো লাগছে না। মাহিদ সন্ধিহান হয়ে জিজ্ঞেস করলো। কি বলো তুমি? শরীর খারাপ লাগছে? এখন ডাক্তারকে একটা ফোন দেই। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে নিব। তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। চলো চলো, কোথাও গিয়ে একটু বসে রেস্ট নিবে। মাহিদের এত উতলা, এত কেয়ার দেখে ছেলেটা রেগে গেল। দাঁতে দাঁত চেপে ধরে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে। যে মাহিদের থেকে এত ফন্দি করে দূরে সরালো, সেই মাহিদকেই মেহেকের সাথে সহ্য করতে হচ্ছে। ওর চোখ এড়িয়ে যায়নি মেহেকের রহস্যময় চাহনি। দূর থেকে দেখতে পায় ডাক্তার ফাহাদ আহমেদ, মেহেক এবং মাহিদও তাদের সাথে একজন ছেলে দাঁড়িয়ে আছে। দূর থেকে চেনা চেনা লাগায় এগিয়ে গেল। ফাহাদ তাদের সামনে দাঁড়িয়ে দেখতে পায় তার ভাইকে। ডাক্তার ফাহাদ? হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন, তাই ভাবলাম আমিও আসি। ছেলেটার দিকে তাকিয়ে বলল। ভাইয়া, তোকে আমি চারদিকে কত খুঁজছিলাম, তুই এখানে? মেহেক মাহিদ অবাক হলো। তার মানে ডাক্তার ফাহাদ আহমেদ এর ভাই এই ছেলেটা। অবাক হয়ে তাকিয়ে দেখতে পেয়ে ফাহাদ বলল। আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন, তাই না? ছেলেটাকে হাত দিয়ে পাশে এনে বলল। ও আমার ভাই, মিস্টার ফাহিম আহমেদ। ও একজন পপুলার বিজনেসম্যান। ও তাই নাকি? হ্যাঁ। ভাইয়া, তুই নাকি ভাবিকে সারপ্রাইজ দিবি, দিয়েছিস? মাহিদ কটমট করে বলল। হ্যাঁ দিয়েছি। মেহেকের দিকে তাকিয়ে এমন সারপ্রাইজ যে মেহেক আজীবন মনে রাখবে। মেহেক মনে মনে বলল। তোমার কোনো ইচ্ছাই আমি পূরণ হতে দিব না ফাহিম। ডাক্তার ফাহাদ, একটু তোমার ভাবিকে চেক আপ করে দেখো তো। ওর শরীরটা খুব খারাপ লাগছে। অবশ্যই। ভাবিকে একটু বসান, আসছি। মাহিদ মেহেকে একটা বেঞ্চিতে বসিয়ে দিল। ফাহিম রেগে আগুন হয়ে আছে। মনের মধ্যে ঝড় উঠেছে, যেন মুহূর্তে সে সব কিছু ধ্বংস করে দেবে। মাহিদকেও ছাড়বে না। হাতে একটা সিগারেট ধরিয়ে একটার পর একটা টান দিতে থাকে। মেহেক ছাড়া এই নেশায় যেন তার আপন। সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর মেহেকে দু নয়ন ভরে দেখছে। ভেতরে থাকা আগুন দাউ দাউ করে জ্বলছে। অনুষ্ঠান থেকে ফাহাদ এবং ফাহিম বেরিয়ে আসলো। সকল অতিথিরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছে। তারা তাদের বাড়িতে ফিরবে, বেশি রাত হয়ে গেছে। দুজনে গাড়িতে করে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। গাড়ি চালাচ্ছে ডক্টর ফাহাদ আহমেদ। তার পাশে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে ফাহিম। ফাহিমের মনে প্রতিশোধের আগুন জ্বলছে। তার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। সেই দিনের ওই ভুলটা না করেই হয়তো আজ মেহেককে তার থাকতো। মানুষ ভালোবেসে মহান হয়, কিন্তু কয়জন পারে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য খারাপ হতে? সময়ের স্রোতে ফাহিম খারাপ হয়ে গেছে। তার ভুল মেহেককে প্রেম নিবেদন করা, মেহেককে নিজের চাইতেও বেশি ভালোবাসা। নিজের মনে লুকিয়ে থাকা ভালোবাসাগুলো পুরো পৃথিবীকে জানাতে পারেনি। যদি জানিয়ে দিত, তাহলে আজ মেহেক তার নামে থাকতো। হাজারবার প্রেম নিবেদন করছে, কিন্তু মেহেকের মনে ছিল আকাশ নামে ব্যক্তি। কিন্তু সেই আকাশ সময়ের পরিক্রমায় মেহেকের জীবন থেকে হারিয়ে গেছে। আকাশ হারিয়ে যায়নি, আকাশ হারিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু নতুন করে অন্য কেউ মেহেকের জীবনে আসতে চলেছে। তার আঁচ করতে পেরেই মাহিম ইচ্ছা করে মেহেককে দূরে সরিয়ে দিয়েছিল। ভালোবাসার নামটা শুধু ওর নামেই লেখা থাকবে। আজকের এই বিয়ে, এঙ্গেজমেন্ট সবটাই মাহিমের বিরক্তকর লাগছে। মেহেক কখনোই অন্য কারোর হতে পারে না, কারোর না। মাহিদের জন্য মেহেকের মনে ঘৃণা তৈরি করে রেখেছে ফাহিম। সেই ঘৃণা গণ্ডি কিভাবে মেহেক পেরোতে পারলো, ভাবতেই আশ্চর্য হয়ে গেল।
মাঝে মাঝে মেহেকের পাশে অন্য কোনো পুরুষকে দেখলে নিজের ভেতরে থাকা পশুটাকে আটকে রাখতে পারে না, যাকে বলে বিরক্তিকর টপিক। রাগকে কখনো কন্ট্রোল করতে পারে না, যা খুশি তাই করে ফেলে। মাহিদের মনটাকে কেন মেহেক কলেজ লাইফে বুঝলো না? তাহলে তো নিজেকে এতটা নষ্ট করে দিতে পারতো না। হাজারো জল্পনা কল্পনার ভিতরে হারিয়ে যায় সেই প্রথম চেনা স্মৃতিগুলোতে। ফ্ল্যাশব্যাক 10 বছর আগে। মেহেক, কেমন লাগছে আজকে ভার্সিটির প্রথম দিনে? খুব ভালো লাগছে। আশিক, তুমি জানো আজ আমার জীবনটা সার্থক হয়েছে। কৌতূহল হয়ে বলল, কেন? কেন আবার, তোমাকে শত কাজের মধ্যে থেকে কেমন জোর করে ভার্সিটির প্রথম দিনেই নিয়ে আসলাম বলো, মন খারাপের ভান করে। তুমি তো এত কাজ করো যে কাজের ফাঁকে আমাকে একটু সময়ও দাও না। তাই বলে আমাকে উল্টোপাল্টা বুঝিয়ে কলেজে নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তাতে? মুচকি হাসি দিয়ে বলল, মেহেক আশিককে বলেছিল প্রথম দিন ভার্সিটিতে এসে একটা ঝামেলায় পড়ে গেছে। আজ কলেজে নাকি বিশাল গন্ডগোল হচ্ছে, আর ও সেই গন্ডগোলের মধ্য থেকে বের হতে পারছে না। এই সব শুনে আশিক আর থাকতে পারল না, হন্তদন্ত হয়ে ছুটে এলো। কিন্তু ভার্সিটির সামনে এসে তাকে একটা ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। মেহেক আশিককে দেখতে পেয়ে ওকে জোর করে ভার্সিটিতে দুজনে প্রবেশ করলো, আর তারপরই দুজনের হাসি ঠাট্টায় কথোপকথন শুরু। দুজনে খুনসুটি করতে করতে ভার্সিটির অনেকটাই ভেতরে চলে এসেছে। আশিক মেহেকের হাত ছেড়ে বলল, তোমার ভার্সিটির প্রথম দিন, আমি তোমার সাথে এসেছি, এবার আমি যাই। অভিমানী সুরে বলল, দেখো আশিক, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। তুমি বলেছিলে আজ সারা দিন আমার সাথে থাকবে। দুই হাত কোমরে গুজে আশিক বলল, তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে না? আজ না প্রথম দিন, এভাবে ফাঁকি দিলে হবে? ইস, ভুলেই গেছিলাম আজ ক্লাস আছে। মাথায় হাত দিয়ে আঙুল উঁচিয়ে। আজ শুধু ক্লাসের জন্য তুমি ছাড়া পেলে, পরে কিন্তু নয়। আশিক মুচকি এসে বলল, ওকে ম্যাডাম, এবার আমি যাই, না হলে বস আমাকে চাকরি থেকে বার করে দিবে। একটু পর মিটিং আছে, মেহেক যেতেই হবে, প্লিজ রাগ করো না। মন খারাপ করে বলল, ওকে যাও, কিন্তু বিকেলে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ওকে। গালে আলতো করে হাত বুলিয়ে। ওকে, বাই। বাই। সাথে সাথে আশিক অফিসের উদ্দেশ্যে হাঁটা দিল। মেহেক তার যাওয়ার পানে তাকিয়ে আবারও সামনে লক্ষ্য রেখে হাঁটা দিল। ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে হাত ঘড়িতে চোখ বুলিয়ে দেখল মাত্র 9টা বাজে। ক্লাসরুম দোতলায়, তাই সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা লেগে যায়। দুজনেই খেয়াল করেনি, তাই হঠাৎ ধাক্কা লাগে। মেহেক সামনে একটা ছেলেকে দেখল, আসলে তার সাথেই মূলত তার ধাক্কাটা লেগেছে। তাই ভদ্রতার খাতিরে মুচকি এসে বলল, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। সরি, আসলে আমিও খেয়াল করিনি। আপনাকে প্রথম দেখেছি ভার্সিটিতে, নতুন নাকি? হ্যাঁ, আসলে আজ আমার ভার্সিটির প্রথম দিন। ও আচ্ছা, হাই। হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি ফাহিন আহমেদ, সাইকোলজি সেকেন্ড ইয়ার। আপনি? আমি মেহেক মির্জা, অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার। তা আপনি এখানে? এখানে তো আপনার ডিপার্টমেন্ট, ক্লাস হয় না তাই না? আসলে আমি আমার ফ্রেন্ডকে খুঁজতে এসেছিলাম তো তাই, কিন্তু ও আজ আসেনি, তাই চলে যাচ্ছি। ও, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আসছি। মুচকি হাসি দিয়ে বলে ফাহিম যেতে বলল। ওকে বাই। মুচকি একটা হাসি দিয়ে মেহেক চলে গেল তার ক্লাসরুমের দিকে। ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে সবাই হই হট্টগোল বাঁধিয়ে দিয়েছে। এখানে জোট বেঁধে কথা বলছে, ও ওখানে জোট বেঁধে পাঞ্জা লড়ছে, আবার দল বেঁধে লুডো খেলছে। মেহেক বরাবরই একটু পড়াকু স্বভাবের, তাই এদের এই দশা দেখে মনে মনে বলে উঠল, এরা কবে লাইফ নিয়ে সিরিয়াস হবে? আল্লাহ, তুমি এদের হেদায়েত দাও। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। পাঞ্জা লড়া থেকে চিৎকার করে বলে উঠল রাফি। মেহেক তুই? রাফির চিৎকারে মেহেকের কান ঝালাপালা হয়ে গেল। সামনে এগিয়ে বলল, এভাবে গন্ডারের মতো চিৎকার করছিস কেন? সারা দেশকে জানাবি নাকি আমি এসেছি? রাফি টেনে মেহেকে পাশের সিটে বসালো আর বলল, তুই না আসলেই চিৎকার কি এমনি এমনি করছি? আসার সময় পাশে কে ছিল? যে থাকুক সবসময়ই জানতে পারবি। এখন বাদ দে, প্রথম দিন একটু শান্তিতে ক্লাস করতে দে। তুই শান্তি দিয়ে কি করবি? সারাদিন তো বই ছাড়া তো থাকিস না,
এমনকি বাথরুমেও গেলেও। আর কিছু বলার আগে মেহেক একটা ধমক দিল। এরই মধ্যে সময় হয়ে গেল ক্লাসে স্যার আসার। যে যা জায়গায় ঠিক হয়ে বসলো। মেহেক রাফির পাশেই বসেছে। রাফি ঠিক হয়ে বসে দরজার দিকে তাকিয়ে বলল, আজ আমাদের অ্যাকাউন্টিং নতুন স্যার আসবে, শুনেছি স্যার নাকি ভীষণ করা, আল্লাহই জানে কি অবস্থা করে। আর একে তো শালায় এই লুচ্চা পেয়াসুলি জীবনটাকে একদম তেজপাতা বানাই ফেলছে। তুই জীবনও ঠিক হবি না রাফি। মাথা দুলিয়ে বলে। না না, হঠাৎ ঈশিতা পেছন থেকে মেহেককে জড়িয়ে ধরে রাফিকে বলল, রাফি হো হো করে হেসে আবার কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল, তাই কেন অ্যাকাউন্টিং নিয়ে পড়লাম ভাই, আমার কোনো লাভ লস নাই, পুরো লাইফটাই লস। মেঘ শুনে হা হা করে হেসে দিল, কিন্তু হঠাৎ আকস্মিকভাবে সব কিছু থেমে দরজার দিকে তাকিয়ে দেখতে পেল কলেজের অধ্যক্ষ আরমিন মির্জার সাথে একজনকে নিয়ে আসলেন। তিনি রুমে প্রবেশ করার সাথে সাথে সবার কথাবার্তা থেমে গেল। আমির মির্জার পাশে থাকা সুদর্শন পুরুষকে দেখে সব মেয়েরা হাঁ করে তাকিয়েছিল। আসলে সবাই এক একটা ক্রাশ খেয়েছে, তাই হাঁ করে তাকিয়ে আছে লোকটার দিকে। সবার ধ্যান ভাঙিয়ে আমির মির্জা পরিচয় করিয়ে দিলেন, এই হলো তোমাদের নতুন অ্যাকাউন্টিং প্রভাষক মিস্টার মাহিদ সাফওয়ান শেখ। আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবেন। মাহিদের দিকে তাকিয়ে বললেন। আমি এবার আসি, তুমি ওদের ক্লাস নাও। বলে চলে গেলেন। আর মাহিদ এবার তার বুকে দুই হাত গুজে সবার দিকে রাগী থমথমে দৃষ্টিতে তাকিয়ে আছে, যারা মুহূর্তেই ব্লাস্ট করবে। থমথমে মুখে রেগে বলল, এটা কি কোনো ক্লাসরুম নাকি মাছের বাজার? কি হলো, সবাই চুপ কেন? সবাই একে একে ঢোক গিলল। সবাই খুব ভালো করে বুঝেছে তাদের কপালে আজ শনি আছে। এমনিতেই আজ শনিবার। আবার মাহিদ চিৎকার করে বলল, কি হলো, কোনো উত্তর আসছে না কেন? হেই ইউ স্ট্যান্ড আপ। বলেই মেহেককে দাঁড়াতে বলল। ক্লাসরুমটা কি কমেডি সার্কাসের জায়গা? আনসার মি, হোয়ার আর ইউ লাফিং? সবার দৃষ্টি মেহেকের দিকে। মেহেকের আজ ভার্সিটির প্রথম দিনে এমন একটা বাজে ঘটনা ঘটে গেল। তখন হাসির সময় বুঝতেই পারেনি যে স্যার চলে আসবে আর এমন দাঁড় করিয়ে রাখবে। মেহেক বলল, সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি, নেক্সট টাইম এমন হবে না। গুড। আর হ্যাঁ, আমার ক্লাসে থাকতে হলে অবশ্যই সবাইকে মনোযোগী হতে হবে। আমার ক্লাস চলাকালীন সময় একটা টু শব্দ যেন না হয়। যার ক্লাস করার ইচ্ছা আছে শুধু সেই থাকবেন, আর যার ইচ্ছা নেই সে আমার ক্লাস থেকে চলে যেতে পারেন, নো প্রবলেম। আর যে ক্লাস করবে না সে এক্সামে আমার থেকে কোনো মার্কস পাবে না। ইট ইজ ক্লিয়ার এভরিওয়ান। সবাই মাহিদের সাথে তালে তাল মেলালো। মাত্র 20 মিনিটেই বুঝতে পেরেছে সবাই এই স্যার তাদের অ্যাকাউন্টিং এবার গুলে খাওয়াবে। মাহিদ বলল, আর এই যে নাম কি তোমার? মির্জা স্যার। নতুন ক্লাসে? হুম। নাও সিট। আর হ্যাঁ, ক্লাসে শেষে আমার সাথে দেখা করবে। মেহেক বসতে বসতে আশ্চর্য হয়ে গেল। হঠাৎ এই নতুন স্যার কেন তাকে ক্লাস শেষে দেখা করতে বলল। আশেপাশে তাকাতেই দেখতে পেল বেশিরভাগই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের মনে একই প্রশ্ন, মেঘ এমন কি মহান কাজ করেছে যা স্যার স্বয়ং নিজে ক্লাসরুমে বলল দেখা করতে। পাশে রাফি আর ঈশিতা আশ্চর্য হয়ে দুইজন দুই পাশে মেহেকের দিকে তাকিয়ে আছে। মেঘ বুঝতে পারছে না সে আসলে কোন মুসিবতে পড়েছে। মেহেক বসতে বসতে আশ্চর্য হয়ে গেল, হঠাৎ এই নতুন স্যার কেন তাকে ক্লাস শেষে দেখা করতে বলল। আশেপাশে তাকালে দেখতে পেল বেশিরভাগই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের মনে একই প্রশ্ন, মেঘ এমন কি মহান কাজ করেছে। মেহেক সিটে বসে পড়ল। ঈশিতা স্যারের পড়ানোর ফাঁকে মেহেকের কানে কানে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো, হঠাৎ আমাদের স্যার তোকে ক্লাস শেষে কেন ডাকলো? মেঘ খাতায় লিখছে তার মাঝে উত্তর দিল, আমি কি জানি না স্যার কেন ডাকলো। চুপ কর তুই, নয়তো আবার আমাদের দাঁড় করাবে। সব ক্লাস শেষ হতেই রাফি ঈশিতা মেহেক গল্প করতে করতে ক্লাসরুম থেকে বের হলো। ঈশিতা বলল, মেহেক, তুই কি ভুলে গিয়েছিস স্যার না তোকে দেখা করতে বলেছিল? মেহেক বলল, হ্যাঁ বলেছিল, চল গিয়ে দেখে আসি আমাদের নতুন স্যার আবার কেন ডেকে পাঠালো। চল। বলতে বলতে তিনজনে স্যারদের চেম্বারের সামনে হাজির হলো। মেহেক একটু দরজা ঠেলে উকি দিয়ে বলল, স্যার আসবো? মাহিদ ফাইল থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ আসুন। স্যার কেন ডেকেছিলেন? দেখুন তো এগুলো কার? মেহেক টেবিলের ওপর চোখ দিতে দেখতে পেল তার পাঁচটা তার সাথে কলেজের কার্ডের ওপর স্পষ্ট তার ছবি দেওয়া।
তখন হঠাৎ মাহিদ বলল, ভার্সিটিতে কী জন্য আসা হয়? ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে এসব ফেলে চলে যাওয়ার জন্য? না পেলে বলবে কেউ চুরি করে নিয়েছে, তারপর হাজারটা নালিশ নিয়ে আসবে স্যারদের কাছে। এমনিতেই কলেজটার সুনাম তল্লানিতে যাচ্ছে, দিন দিন কলেজের মধ্যে শিক্ষা ভারসাম্য নষ্ট হচ্ছে এই তোমাদের মতো কিছু স্টুডেন্টের জন্য। সরি স্যার, কিন্তু আপনি যা বললেন তা ঠিক নয়। কোনটা ঠিক নয়? আমার কাজে বিরক্ত না করে বেরিয়ে যাও। ওকে স্যার, কিন্তু একটা কথা শুনে রাখুন, সব মানুষ কিন্তু এক নয়, তাই সব সত্যি না জেনে কাউকে কিছু বলা ঠিক নয়। এমনও হতে পারে যা দেখছেন তা সত্যি নয়। তুমি জ্ঞান দিচ্ছ? না স্যার, শুধু এতটুকুই বললাম, কাউকে না জেনে তার সম্পর্কে বলা ঠিক নয়। যদি সেটা ভুল হয় তখন লজ্জার মধ্যে আপনি পড়বেন। আমার কোনো ভুল হলে ক্ষমা করবেন, সরি। বলে মেহেক পাড়াচার কলেজ কার্ড নিয়ে চলে গেল। স্যারদের চেম্বার থেকে বের হতে ঈশিতা আর রাফি বলল, স্যার কি বললো? কি কি আবার বললেন? খালি খালি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। ওনাকে কে বলেছে যে আমার পড়ে যাওয়া জিনিসগুলো তুলতে হবে? রাফি বলল, পুরো কাহিনীটা বল, তা না হলে বুঝবো কিভাবে? মেহেক পুরো ঘটনাটা বলল। ঈশিতা বলল, স্যারের এভাবে না জেনে বলা ঠিক হয়নি। আর এমনিতেও আজ স্যারের মেজাজ খারাপ আছে। কেন, কি হয়েছে? কি আবার হবে, আমাদের কলেজের কিছু লুইচ্চা মার্কা মেয়ে আছে না, স্যারকে ভীষণ বিরক্ত করেছে, তাই এত মেজাজ গরম। থাক, তুই কিছু মনে করিস না। ওকে চল। মেহেক কলেজ থেকে বের হবে এমন সময় ফাহিম হঠাৎ এসে ওর সামনে দাঁড়ালো। মেহেকের পায়ের সাথে তালে তাল মিলিয়ে সেও হাঁটতে লাগলো আর বলল, আপনার ক্লাস শেষ হলো? মেহেক বলল, হ্যাঁ, এইমাত্র শেষ হলো। উফ, ইউ ডোন্ট মাইন্ড? একটা কথা বলবো? কি বলুন? আপনি খুব সুন্দর দেখতে। মুচকি হাসি দিয়ে বলল, মেয়েরা অলওয়েজ ছেলেদের চোখে সুন্দরী থাকে। যদি সে কুৎসিত কালো হয় তবেও সে একজন পুরুষের চোখে অপরূপ সুন্দরী। বুঝেছেন নিশ্চয়ই? হুম, যা বললেন তা খুব একটা ভুল নয়। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। হোস্টেলে উঠবো তো, তাই অনেক গোছগাছ করার আছে, আসছি। মেহেক চলে গেল আর ফাহিম মেহেকের যাওয়ার পানে তাকিয়ে রইল। আই লাইক ইউ। নেক্সট আবার আমাদের দেখা হবে মিস। ফাহিম দুই হাত পকেটে গুজে বন্ধুদের কাছে এগিয়ে যেতে লাগলো। মাহিদের আজ নিজেকে সফল বলে মনে হচ্ছে। আজকে দিনটার জন্য সেই কবে থেকে অপেক্ষা করেছিল। ভাবতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চেয়ারের সাথে মাথা হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। চোখের সামনে ভেসে উঠছে এতটা স্ট্রাগলের কারণ। চোখে ভেসে ওঠে তার কলেজ জীবনের স্মৃতি, যখন আমির মির্জার কাছে প্রাইভেট পড়তো। ফ্ল্যাশব্যাক 4 বছর আগে বিকেল ঠিক 5:30 নাগাদ রাস্তায় বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছে 25 বছর বয়সে পা দেওয়া যুবক মাহিদ। কাঠফাটা গরমে সবাই অতিষ্ঠ হয়ে আছে, সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। প্রকৃতিও তালে তাল মেলাচ্ছে, এক বিন্দু বাতাস নেই, সবারই নাজেহাল অবস্থা। মাহিদের সাদা শার্ট ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে। গ্রামের ছেলে, খুব একটা সচ্ছল নয় মাহিদের পরিবার। শহরে বন্ধুদের সাথে ম্যাচে থাকে। শহরের লেখাপড়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে। মাহিদের লেখাপড়া মনোযোগী এবং স্ট্রাগল দেখে আমির মির্জা নিজেই সিদ্ধান্ত নেন পড়ানোর, যার জন্য আজ মাহিদ আমির মির্জার কাছ থেকে টিউশন শেষ করে ফিরল। একটু সময় এগোতেই হঠাৎ মাহিদ থেমে যায়। কেন জানি তার হৃদয় বারবার থমকে যায়, আবার জোরে জোরে বাড়ি দিচ্ছে। চোখ দুটো শীতল হয়। এক দৃষ্টিতে তাকিয়েছে সামনে, আর ওর বন্ধুরা অনেক আগেই ওকে ছেড়ে এগিয়ে গেছে, কিন্তু মাহিদের পা জোড়া এগোচ্ছেই না, থমকে আছে রাস্তার অপর পাশ দিয়ে আসা ষোড়শী কন্যাকে দেখে। হৃদয়ে অজানা অনুভূতিগুলো আষ্টে পিষ্টে ধরেছে। পালানোর উপায় নেই। স্কুল ড্রেস পরা ষোড়শী মেয়ে, দুই পাশে দুটো বিনুনি, উল্কো যুদ্ধ হয়ে আছে, গলার নীল রঙের আই কার্ড ঝোলানো। বিকেল টাইমে সকল কোচিং ক্লাস শেষ করে হেঁটে বাড়ি ফিরছে। সারাদিন খাটাখাটনি করার জন্য সারা গায়ে ঘেমে ভিজে গেছে। চেহারায় কোনো লাবণ্য নেই, কালচে ভাব, সারা মুখ কালো হয়ে গেছে। মুখে রাত জাগার ফলে অনেক ব্রণ উঠেছে। এমন একটি অদ্ভুত ষোড়শী কন্যাকে দেখে কেন থমকে গেল মাহিদ তার জানা নেই। দেখতে দেখতে সেই ষোড়শী কন্যা পাশ কাটিয়ে চলে গেল। মুহূর্তে একটা দমকা হাওয়া এসে বাড়ি মারল মাহিদের হৃদয়ে। মাহিদ অস্পষ্ট জোরে বলল, এটা কি হলো? এমন কেন হলো? বুকের উপর ডান হাত রেখে বোঝার চেষ্টা করলো আসলে হচ্ছেটা কি। একটা মুচকি হাসি দিয়ে বলে উঠল, এই হৃদয় জানে এই হৃদয়ের কথা।
শেষে বলে উঠল, এটুকু মেয়ে আমার হৃদয়টা চুরি করে নিয়ে গেলে? এটা তুমি ঠিক করোনি মেয়ে। যত দূরে পর্যন্ত দেখা যায় এই ষোড়শী কন্যাকে মাহিদ তাকিয়েছিল, তারপর আবার এক মনে হাঁটতে লাগলো। কি এমন জাদু করেছো গ্রামের সামান্য সাধারণ একটা ছেলের মনে আসক্তি বেঁধে দিলে? এখন তোমাকে আমি কিভাবে পাবো বলো? আমার সামনে যে কোনো রাস্তা খোলা নেই। মাহিদের রুমমেট তৌফিক বলে উঠল, ওই বেটা, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? এইদিকে আমাদের ম্যাচের 3 ঘন্টা ধরে পানি আসছে না, বাথরুমে কেমনে যাবি ভাবছিস? ওই ওই মাহিদ। পেছন থেকে আরেক রুমমেট আবিদ বলল, আরে ওরে কি বলছিস তুই? মনে হয় আমির স্যারের মায়ের জিনে ধরেছে। বলে হো হো করে হেসে দিল। এত বিরক্তি কেন করছিস? পানি আসছে না তো মিস্ত্রিকে ডাক, তা না করে আমাকে কেন ডাকছিস? মুচকি এসে আবিদকে বলল। ওই মেয়েটা আমির স্যারের মেয়ে? তৌফিক বলল, হ্যাঁ, আমির স্যারের মেয়ে। আর স্যার যদি জানতে পারে তুই তার মেয়েকে, তাহলেই হইছে, একেবারে কলেজ থেকে বার করে দিবে, আর রাস্তায় গিয়ে ঝালমুড়ি বেচবি। মাহিদ অন্যমনস্ক হয়ে বলল। স্যার কি মানবে আমি তার মেয়েকে? থেমে গেল। আচ্ছা তোরা বলতো কি করলে স্যার আমাকে তার জন্য বেছে নিবে? আবিদ বলল। খুশি মনে মাহিদ বলল, হ্যাঁ আমি তাই করব। এখন এতটা পরিশ্রম করব, নিজেকে এমন করে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাব যাতে স্যার হাসি মুখে তার মেয়ের হাত আমার হাতে তুলে দেয়। চোখে একরাশ স্বপ্ন নিয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো। লক্ষ্য নিজেকে প্রতিষ্ঠিত করা নয়, নিজের মনের মানুষকে অর্জন করা। দেখতে দেখতে দিন গড়িয়ে যেতে লাগলো। মাঝে মাঝে আমির মির্জার বাড়িতে ও টিউশনি পড়ায় মাহিদের ব্যাচদের। আমির মির্জা মাঝে মাঝে লক্ষ্য করে মাহিদ পড়াশোনায় খুব মনোযোগী, অনেক বেশি স্ট্রাগল করছে। কিন্তু কেন প্রশ্ন আসে আমির মির্জার মনে। এমনিতেও মাহিদ আমির মির্জার প্রিয় ছাত্র। সেই হাই স্কুল লাইফ থেকে তার কাছে পড়ছে, পড়াশোনায় খুব ভালো, সবসময় ফার্স্ট হয়, কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই আমির মির্জা নিজের ভালোবেসে মাহিদকে টিউশন পড়ান। খুব নম্র, ভদ্র, ভালো ছেলে, কোনো নেশা নেই। মাঝে মাঝে মাহিদের ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে যান, ভাবেন তার যদি সত্যি এমন একটি ছেলে থাকতো। কিন্তু সৃষ্টিকর্তা তাকে মেয়ে উপহার দিয়েছেন, তিনি তাতেই খুশি। তিনি সংকল্প করে নেন এমন একটি ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। মাঝে মাঝে তার মেয়েকে নিয়ে বেশ গল্প করতেন মাহিদের সাথে, কিন্তু আমির মির্জা জানতেন না তার মেয়েকে নিয়ে বলা প্রতিটি কথায় মাহিদের মনে দাগ কেটে যায়। মাহিদ যেদিন আমির মির্জার বাড়িতে আসে তখনই চারিপাশে চোখ দিয়ে কিছু একটা খুঁজতে থাকে। বেশ কয়েকদিন আমির মির্জার লক্ষ্য করেন এই বিষয়টি। সরি স্যার। মাহিদকে সেখান থেকে সরিয়ে নিয়ে এনে জিজ্ঞেস করেন, তুমি লুকিয়ে লুকিয়ে আমার মেয়েকে কেন দেখছিলে? না মানে স্যার। কিছু না বললেই হলো। তুমি বলবে আমি বিশ্বাস করব মাহিদ? আমি তোমাকে ভালো ছেলে মনে করেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত কিনা আমার কানে ইদানিং অনেক কথাই আসছে মাহিদ। স্যার আমাকে ক্ষমা করবেন, কিন্তু সত্যি আপনার মেয়েকে খারাপ নজরে তাকাইনি। আমি ওকে পছন্দ করি, কিন্তু আমি জানি ওর আর আমার মধ্যেখানে আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই। তুমি কোন সাহসে আমার সামনে গলা উঁচিয়ে বলো তুমি আমার মেয়েকে পছন্দ করো? শুরু তাই এমন কি ভালোবাসো? হ্যাঁ, হাত জোর করে বলছি স্যার, আমাকে শেষবার একটা সুযোগ দিন না। আমি ওর উপযুক্ত হয়ে দেখাবো, ওর জন্য সব কিছু করতে পারি। আপনি প্লিজ ওকে ভালোবাসার, ভালো রাখার একজন সঠিক জীবনসঙ্গী হয়ে ওঠার সুযোগ দিন না স্যার। আমি কথা দিলাম ওকে কখনো কষ্ট পেতে দিব না। আমি ওর জীবনে পৃথিবীর সর্বসুখ এনে দিব। একবার বিশ্বাস করুন না স্যার, আমি কোনো খারাপ ছেলে নয়। আপনি আমাকে ছোট থেকে দেখেছেন আমি কেমন, আমি কি এতটুকু চাই? তুমি অনেক বেশি বলে যাচ্ছ মাহিদ। দিনে দিনে তোমার এতটা অধপতন হয়েছে জানলে আমি। স্যার প্লিজ ওকে আমার থেকে কেড়ে নেবেন না, আমি বাঁচতে পারবো না। প্রয়োজনে আমি আপনার পা ধরে ভিক্ষা চাইতেও রাজি। অজানা ভয়ে বলতে গিয়েও যেন বলতে পারল না, অস্পষ্ট স্বরে বলল, স্যার আমি জানি আপনারা কত বড় লোক। আপনার মেয়ে ছোট থেকে বিলাসী জীবনযাপন কাটিয়েছে, আপনাদের অর্থ সুনাম প্রতিপত্তির অনেক বেশি, তার তুলনায় আমি কিছুই না। আমি আপনার অর্থ সম্পদের লোভে পড়ে আপনার মেয়েকে চাইছি না, আমি ওকে চাইছি আমার নিজের জন্য। ওর কাছে এই দুনিয়া অর্থ সম্পদ আমার কাছে কিছুই না। ওকে যতটা ভালো রাখার জন্য যতটা অর্থ সম্পদ অর্জন করা যায় করব, এবং নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি ওর জন্য সব কিছু করতে রাজি আছি স্যার। বলে সাথে সাথে আমির মির্জার পা ধরে বলল। বলতে বলতে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
আমির মির্জা অবাক হয়ে গেলেন। এই ছেলে তার মেয়েকে পাওয়ার জন্য আকুতি মিনতি করছে। এত ভালোবাসা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। শোনো মাহিত, আমি এক শর্তে রাজি আছি, কিন্তু একটা কথা বলো, আমার মেয়ের মাঝে কি পেলে যে এত পাগল হলে? মাহির সাথে সাথে উঠে দাঁড়ালেন আর বলল, জানি না স্যার, তবে এতটুকু জানি ভালোবাসা কখনো অর্থ, প্রতিপিত্র, রূপ, গুণ, বয়স, ধ্বনি দেখে হয় না। সেটা আল্লাহ প্রদত্ত একে অপরের জন্য সৃষ্টি অজানা অনুভূতি। এটাই বোধহয় ভালোবাসা। আমির মির্জা বলতে লাগলেন, আমার মেয়েকে তোমার হাতে এক শর্তে তুলে দিতে পারি, সেটা হলো আগে নিজেকে যোগ্য এবং প্রতিষ্ঠিত করতে হবে। মির্জা বংশের উপযুক্ত জামাই হতে হবে। আমি যেন গর্বের সহিত তোমার হাতে আমার মেয়ের হাত তুলে দিতে পারি, এবং যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত এবং উপযুক্ত করতে পারছো, ঠিক ততদিন আমার সামনে এবং আমার মেয়ের মুখ দেখবে না। নিজের ভালোবাসা প্রমাণ করতে ওর থেকে তোমায় দূরে থাকতে হবে, এবং তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমার বাড়িতে পা রাখতে পারবে না। মাহিদ আমির মির্জার হাতের ওপর হাত রেখে বলল, ঠিক আছে, সকল শর্ত পূরণ করব। আপনার মেয়েকে পেতে হলে যতটা দূর যাওয়া যাবে যাব, কিন্তু আপনাকে কথা দিতে হবে ওকে আমার হাতে তুলে দিবেন। ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি যদি সকল শর্ত পূরণ করতে পারো, আমি তোমার হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিব। সেই দিন তুমিই হবে আমার জামাই। ধন্যবাদ স্যার, আজ আমি চলে গেলাম। যতদিন না পর্যন্ত আপনার জামাই হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো ততদিন ফিরবো না। আসছি। বলে চলে গেল মাহিদ নিজ গন্তব্যে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে নিজেকে উপযুক্তভাবে প্রতিষ্ঠিত করলো। জীবনে কঠোর পরিশ্রমের চেষ্টার সাহায্যে বিসিএস পরীক্ষায় প্রথম সারিতে উত্তীর্ণ হয়ে যোগ দিল মির্জা প্রেসিডেন্ট কলেজের প্রভাষক হয়ে। সামনে টেবিলের দিকে তাকাতেই একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ সে সফল। এই সফলতার জন্য তাকে কষ্ট করতে হয়েছে। ভালোবাসার মানুষকে কাছে না পাওয়া যন্ত্রণা, দেখতে না পাওয়া যন্ত্রণা এবার বুঝবেন। এই সফলতা না আসলে যে তার ভালোবাসা হারিয়ে ফেলত, এতটুকু নিশ্চিত হয়ে যায়। এবার আমির মির্জা তার কথা রাখবে। মাহিদের হাতেই আমির মির্জা তার মেয়েকে তুলে দেবেন। ভাবতে একটা মুচকি হাসি দিল। মাহিদ সেখান থেকে উঠে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। দরজার সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আসবো? হ্যাঁ মাহিত, আসো। হাতের ইশারায় বসতে বললেন। কেমন লাগলো তোমার কলেজের প্রথম দিন? ভালো, বলার বাইরে স্যার। আমার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল। ও, আমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পেরেছি। এবার আপনার প্রতিশ্রুতি পালন করার পালা। মনে আছে। পরের দিন মেহেক মুখ ভার করে ক্যান্টিনে বসে আছে। আগামীকাল আশিকের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আশিক অফিসের কাজে শহরের বাইরে যাওয়ার কারণে ঘুরতে যাওয়া হয়নি। মেহেকের পাশে বসে সীতা, হিমানি, রাহুল, রাফি আড্ডা দিচ্ছে, কিন্তু মেহেকের বিন্দুমাত্র ইচ্ছে নেই আড্ডা দেওয়ার। মেহেক, এত কি ভাবছিস তুই? ও আর কি ভাববে? আশিক ভাই অফিসের কাজে শহরের বাইরে গেছে, এই জন্যই ওর মন খারাপ। তুই একদম চিন্তা করিস না মেহেক, আশিক কাজ সেরে আসলে আবার যাবি, কেমন? এখন মন খারাপ করিস না। মেহেক মুচকি এসে বলল, মন খারাপ করে কি করব বল? আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি, তোরা আড্ডা দে কেমন? ওকে, নো প্রবলেম। মেহেক বসা থেকে উঠবে সেই সময় ফাহিম হাজির হলো আর মেহেকের পথ আটকে দাঁড়ালো। মেহেক আশ্চর্য হয়ে বলল, আপনি? হ্যাঁ, কেন? আমার আশা বুঝি বারণ আছে? না না, তার ঠিক নয়। মুচকি হাসি দিয়ে মেহেক চলল সাথে। ফাহিম পায়ে পা মিলিয়ে একটু একটু এগিয়ে যেতে লাগলো। দুজনের মধ্যে রয়েছে হাসি ঠাট্টার কথোপকথন। এভাবেই একটু একটু করে খুশি আনন্দে ভার্সিটি লাইফ কেটে যেতে লাগলো। আর আশিকের মেহেকের প্রতি একটু একটু করে মনোমালিন্য বাড়তে লাগলো। সময়ের সাথে সাথে আশিক তালে তাল মিলিয়ে চলছে। নিজের প্রেমিকার থেকে বেশি গুরুত্ব কাজকে দিচ্ছে। একটা সময় আশিক বুঝতে পারলো তাদের এই 4 বছরের রিলেশনশিপ আসলে ছোট একটা দায়বদ্ধতা হয়েছিল। মেয়েকের প্রতি ভালোবাসাটা একটু একটু করে কমতে লাগলো। কেন, তার উত্তর আশিকের জানা নেই। আশিকের মাঝে মাঝে মনে হতে লাগলো এইটা বোধহয় ভালোবাসা নয়, শুধুমাত্র একটা ভালো লাগা। তাই শুধু শুধু ভালো লাগা থেকে মেহেক ওর জীবনে থাকুক তা সে চায় না। আশিক জানে মেহেক অনেক ভালো মেয়ে, তাই ওর ছোট জীবনটা এভাবে নষ্ট হোক চায় না। বরং মেহেক যে স্বপ্ন দেখেছে সেটাই পূরণ করুক। আশিক চায় মেহেক তার সময়গুলো এভাবে ফালতু কাজে নষ্ট না করে বরং নিজের লক্ষ্যে ব্যয় করুক। আশিক মেহেককে বলতো এভাবে তাকে সময় না দিয়ে সে যেন নিজের ক্যারিয়ারে ফোকাস করে।
যদি সে ভাগ্যে থাকে তবে অবশ্যই একে অপরকে পাবে, কিন্তু বিপত্তি তখন বাদে যখন আশিকের এই বিষয়গুলো মেহেকের অপছন্দের জায়গায় দাঁড়ায়। এই নিয়ে রোজ ঝামেলা হতেই থাকে। একসময় রূপ নেয় কঠিন মনোমালিন্যে। আশিক হাজার চেষ্টা করেও মেহেককে বোঝাতে ব্যর্থ হয়। আশিককে সময় দেওয়ার কারণে মেহেক ইনকোর্স রেজাল্ট খারাপ করে, সেটাই আশিকের মনে বাজে প্রভাব ফেলে। মেহেক একটু একটু করে তার লক্ষ্য থেকে সরে যাচ্ছে, এটা আশিক মানতে পারছে না। কিন্তু এই বিষয়গুলো মেহেক মানতে নারাজ। সে শুধু আশিককে চায়। এই নিয়ে একদিন বিশাল ঝামেলা বাঁধে, আর রূপ নেয় এতদিনের সম্পর্কের দূরত্ব যদি ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে তবে সেটাই ভালো। মেহেক কেমন হয়েছে মেয়েটা? সামনে মেহেক চোখ দিতে শার্টের হাতা কোরাতে কোরাতে আশিক আসছে। সেদিকে মুচকি এসে মেহেক বলল, খারাপ না ফুপি, তোমার ছেলের সাথে ভালোই মানাবে মাশাল্লাহ। চলো এখন আমরা যাই মেয়ে দেখতে। সবাই রওনা হলো মেয়ে দেখতে। মেহেকের ফুফু ফুফা তাদের বেশ পছন্দের হয়েছে। আশিকেরও খুব খারাপ লাগেনি মেয়েকে। মেহেক বুঝতে পারলো আশিকের কিছু হলে ও পছন্দ হয়েছে। সবার যেখানে এত পছন্দ সেখানে মেহেকের দ্বিমত খুব একটা মানায় না। সব কষ্ট রেখে সব কিছু মেনে নিল। দেখতে দেখতে আশিকের বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল, আর মেহেকের ঘাড়ে এসে পড়ল বিয়ের সকল দায়িত্ব। হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে দিব্যি সকল কাজ করলো। শপিংয়ে গিয়ে আশিক বিয়ের শেরওয়ানি কিনতে গিয়ে ছবি পাঠালো, বলল কোন কালারটা নিব, সেটাও মেহেকের পছন্দ নিল। আশিক চেয়েছিল মেহেক তার জীবনসঙ্গী হয়ে না থাকুক, অন্তত সব কিছু ওর পছন্দের হোক। যেটা পছন্দ সেটাই আশিক নির্দ্বিধায় মেনে নিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিন হাজির হলো। বিয়ের সকল আয়োজন হলো। বিয়ের আসরে মেহেকের চোখের সামনে কবুল বলল। তখন মেহেকের আত্মাটা যেন বেরিয়ে আসছিল। বিয়ের পরদিন সকালে ভেজা চুলেও নতুন বিবাহিত যুগলকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তাদের পরবর্তী সুখের সংসারের কথা ভাবতেই মেহেকের মনে কষ্টগুলো দলা পাকিয়ে আসছিল। এত কষ্ট সহ্য করতে না পেরে আশিকের বৌভাতের অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে আসলো। প্রথম ভালোবাসা অদ্ভুত রকমের সুন্দর। প্রথমে তাকে ভালো লাগা, তার দিকে তাকিয়ে থাকা, সে যেখানে থাকে অজুহাত দিয়ে সেখানে যাওয়া, প্রথম ভালোবাসা প্রকাশ করা, তার সাথে কথা বলার প্রথম অনুভূতি, একজন অন্যজনকে অন্য নামে ডাকা, তার সাথে প্রথম কথা বলা, তার সাথে লুকিয়ে দেখা করা, তার নাম ধরে ফ্রেন্ডরা রাগানো, সব কীরকম অদ্ভুত সুন্দর, তাই না? প্রথম ভালোবাসা যা মারাত্মক সুন্দর, যা কখনো পূর্ণতা পায় না, যা থেকে যায় মনের গভীরে। চোখ দুটো বন্ধ করে দু ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত মেঘ সিদ্ধান্ত নিল আত্মত্যাগের। এভাবে একাকী বিষণ্ণতায় তার জীবন চলতে পারে না। হোক না জীবন ক্ষীণ, তবুও এইটুকু জীবনে শুধু আশিককে ভালোবেসেছিল, আর এটাই শেষ পর্যন্ত বেসে যাবে। চট করে উঠে বসে পড়ে। মাথার ওপরে সিলিংয়ের দিকে তাকাতেই দেখলো ভন ভন করে মাথাটা ঘুরছে। গলায় নীল রঙের ওড়নাটা উপরে হাত দিয়ে ওড়না নামিয়ে ফেলে। সে সিদ্ধান্ত নিল আজ তার জীবনের সবথেকে বড় একটা কাজ করবে। সেই মতো ছোট একটি কাগজে লিখে রাখলো, প্রিয় বাবা। খাটের ওপর দাঁড়িয়ে ওড়না গলায় বাঁধতে যাবে এমন সময় আমির মির্জার ঘরে প্রবেশ করলেন। চিৎকার করে বলে উঠলেন, মেহেক, তুই কি করছিস? সাথে সাথে দৌড়ে তিনি মেহেককে খাটের ওপর থেকে নামিয়ে আনলেন। একটা ঠাস করে চর বসিয়ে দিলে বললেন, তুই এইগুলো কি করছিলি? আমাদের কথা তুই ভুলে গেছিস? ফুপিয়ে ফুপিয়ে মেহেক বলল, বাবা, আমি এইভাবে বাঁচতে চাই না। আশিক আমার সাথে এমনটা না করলেও পারতো। আমি কি খুব খারাপ বলো? আমার এত কিছু সহ্য হচ্ছে না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি, আমি ব্যর্থ। কিচ্ছু হয়নি, আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। জীবন থেকে কিছু মানুষকে কেন কেড়ে নেয় তুই জানিস? যাতে জীবনটা নষ্ট না হয়। আল্লাহ তাই করেছেন, যেটা তোর জন্য ভালো। বলে তিনি মেহেকে জড়িয়ে ধরলেন। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে মেহেক। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, তোর জীবনে এমন একজন আসবে যে শুধু তোকে পাওয়ার জন্য এই পৃথিবীতে লড়াই করবে। তুই জানিস না তোর জন্য আল্লাহ একজন সঠিক জীবনসঙ্গী বেছে নিয়েছেন, যে শুধু তোকে পাওয়ার অপেক্ষায় আছে। শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে দিলেন। জীবন বড়ই অদ্ভুত, কতই না ছলনা করে। ফাহিমের কানে আসে শীঘ্রই মাহির স্যারের সাথে মেহেকের বিয়ে দেবে প্রিন্সিপাল স্যার। আর মাহির স্যার যে মেহেককে না দেখে বিয়েতে রাজি এবং মেহেককে সে অনেক আগে থেকেই ভালোবাসে। মিস্টার মাহিদ স্যার, আপনি সেই, তাই না, যার সাথে আমির মির্জার তার মেয়েকে তুলে দিবে বলে
প্রতিশ্রুতি দিয়েছে। আপনি তো জানেন না স্যার, আমির মির্জার মেয়েকে সে কোথায় থাকে? সে তো আপনার ছাত্রী। আশিকের সাথে মেহেকের সম্পর্ক ভেঙে গেছে সেই দুর্বল মুহূর্তে। আপনার সাথে স্যার বিয়ের পরিকল্পনা করেছে আমাদের প্রিন্সিপাল স্যার। আমি সেই পরিকল্পনা পূরণ হতে দিব না। আমি শুধু মেহেককে আমার করে চাই, আর কেউ মেহেককে পাবে না। এমন ব্যবস্থা করব যে মেহেককে আপনাদের ঘৃণা করবে, এতটাই ঘৃণা করে যেন আপনার সাথে বিয়ে তো দূরের কথা, আপনার মুখটাও যেন না দেখে। মির্জা প্রেসিডেন্ট কলেজের ব্যবসায় শিক্ষা ভবনের সেকেন্ড ফ্লোরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সেকেন্ড ফ্লোরের সিঁড়ির দুই পাশে বাম দিকে কয়েকটা ক্লাসরুম, তার শেষ মাথায় ওয়াশরুম, আর ডান দিকে অফিস ও স্যারদের চেম্বার। ফাইন ক্লাসরুমের জানালার আড়ালে থেকে দেখতে পেল মেহেক ওয়াশরুমের দিকে যাচ্ছে। একটা বাঁকা হাসি দিয়ে বলল, আই এম সরি মেহেক, যদি কখনো পারো তো আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার এত বড় ক্ষতিটা ইচ্ছে করে করতে চাইনি। তুমি যেগুলো সব থেকে বেশি অপছন্দ করো সেটাই করতে হচ্ছে, কিন্তু কি করব বলো? তোমাকে যে আমার পেতেই হবে, কিন্তু মাহিদ স্যারকেই যে তোমাকে ঘৃণা করতে হবে। ফাইন বেরিয়ে এসে ক্লাসরুমের সামনের করিডোরে দাঁড়িয়ে পকেট থেকে ছোট্ট একটা নারকেল তেলের বোতল বের করে সেখান থেকে আড়ালে কিছু একটা ফ্লোরে ঢেলে দিল, আর সাথে সাথেই সেখান থেকে সরে গেল, কারণ এখন মাহিদ স্যার ক্লাস নেওয়ার জন্য এই দিকেই আসবেন। আর মেহেক দ্রুত ক্লাসে জয়েন করার জন্য ওয়াশরুম থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে অগ্রসর হবে। তারপর যা অঘটন ঘটবে তা ভাবতেই ফাহিম বাঁকা হাসি দিল। অন্যদিকে ফাহিম প্রিন্সিপাল স্যারের মাথায় কলেজের খারাপ দিকগুলো বুঝিয়ে মাথা গরম করে দিয়েছে এসে। বিশেষ করে মেয়েদের নামে অনেক কথাই বলেছে যে মেয়েরা কলেজে ক্লাস করতে আসার থেকে বেশি ফ্যাশন করতে আসে, আর মেয়েরা স্যারদের দিকে বিভিন্ন খারাপ অফার দেয়। ম্যাক্সিমাম মেয়েরা কলেজে ধূমপান আর মদ্যপান করে। পুরো কলেজটা বেহায়াপনার দিকে যাচ্ছে। ইমিডিয়েটলি কিছু করা দরকার। প্রিন্সিপাল স্যার আশ্চর্য হলেন ফাহিমের কথাগুলো খুব একটা ভুল নয়। তিনি অনেকদিন যাবৎ এইগুলো দেখছেন। প্রিন্সিপাল স্যার আশ্বাস দিয়েছেন তিনি কিছু একটা করবেন। এভাবে সব কিছু নিয়মের বাইরে চলতে দেওয়া যায় না। ফাহিম এই একটা বছরে মাহিদ স্যারকে যতটা চিনেছে তার থেকে এটা বোঝা যায় যে মাহিদ স্যার নিশ্চয়ই প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ নিয়ে আসবেন। ফাহিম সব কিছু প্ল্যান মাফিক সাজিয়ে রেখেছে। এখন শুধু ফাহিমের দেখার বেলা নেক্সট কি হয়। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, কলেজে আসো এসব বেহায়াপনা করতে? লজ্জা করে না বিন্দু মাত্র? ফাহিম কিছুক্ষণ আগে এত কিছুই নয়, বরং মাহিদের মাথা গরম করে দিয়েছে। কয়েকটা মেয়ের কাছে মাহিদের নাম্বার দিয়েছে। তারা বেশ কয়েকদিন ধরে মাহিদকে বিরক্ত করে যাচ্ছে। শুধু তাই নয়, আজ সকালেও একজনকে টাকা দিয়ে মাহিদের গায়ে পরিয়েছে। মাহিদের মাথা আগেই গরম করে রেখেছে যাতে আজকের ঘটনা ভয়ঙ্কর রূপ নেয়, কিন্তু সেটাই প্ল্যান মাফিক হতে শুরু করেছে। মেহেক মাহিদ স্যারকে আকুল স্বরে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। স্যার প্লিজ আমার কথা শুনুন। মাহিদ বিরক্ত হয়ে রেগে বলল, তোমাদের ভুলের ক্ষমা করলে আরও চড়ে বসবে, তার জন্য শাস্তিও দরকার। প্রস্টিটিউট একটা, ইচ্ছা করে এখন বলছো ভুল হয়ে গেছে? স্যার বিশ্বাস করুন। মেহেক বারবার বলতে লাগলো, সরি স্যার, এটা ভুলবশত হয়ে গেছে। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনা স্যার। চিৎকার করেও কোনো লাভ হলো না। মেহেকের কথায় পাত্তা না দিয়ে মাহিদ নিজের ঠোঁট মুছতে মুছতে প্রিন্সিপাল স্যারের কাছে যেতে লাগলো। এতক্ষণ সবাই ক্লাসরুম থেকে বের হয়ে সব কিছু দেখছিল। বিষয়টা মেহেকের কাছে খারাপ হলেও বাকি সবার কাছে হাস্যকর, মজা ছাড়া কিছুই নয়। কিছু মেয়ে এই ঘটনা দেখে তিলকে তাল বানিয়ে সারা কলেজ ছড়িয়ে দিতে লাগলো। ফাহিম ঠায় দাঁড়িয়েছিল মেহেকের দিকে তাকিয়ে। মেহেক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সবার কথাই কিছু কিছু মেহেকের কানে আসছিল। কষ্টগুলো চেপে নিজের ক্লাসরুমের দিকে চলে গেল। পাশে অনেকেই দাঁড়িয়েছিল, সেখানে ওর নিজের বন্ধুগুলোও ছিল। মেহেককে মনমরা দেখে ফাহিম এগিয়ে গেল। ফাহিম মেহেকে দুই বাহু ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মেহেক, তুমি ঠিক আছো? মেহেক তার বাহু থেকে ফাহিমের হাত সরিয়ে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। মেহেকে একদম শান্ত নির্জীব লাগছে। ফাহিমের মনে হতে লাগলো এতটা খারাপ সিদ্ধান্ত নেওয়া তার উচিত হয়নি। নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। সত্যি কেউ কখনো মেহেকের জন্য ওকে ক্ষমা করবে? জানা নেই। এক পা পেঁচাতে লাগলো। বারবার মন বলছে সত্যি কি ও ঠিক করলো? অস্থিরতা বাড়তেই ফাহিম সেখান চলে গেল। মেহেকের নির্জীব মুখটা তার সহ্য হচ্ছে না। প্রিন্সিপাল স্যারের কাছে মাহিদ চলে গেল।
এবং ব্যাপারটা জানালে তিনি ভয়ঙ্কর রকমের রেগে যান। তিনি ভাবেন এইসব ব্যাপারগুলো ফাহিম তাকে অভ্যস্ত করেছিল। তবে কি দিনে দিনে বিষয়গুলো ভয়ঙ্করের দিকে যাচ্ছে? তার মাথা কাল থেকেই খারাপ ছিল, কারণ তার মেয়ে মেহেক আত্মহত্যা করতে গিয়েছিল। অনেক চেষ্টা করে মেয়েকে বুঝিয়েছেন। তিনি ভেবেছিলেন শীঘ্রই বিয়েটা দিয়ে দেবেন মাহিদের সাথে। আজকের বিরক্তিকর ঘটনায় তিনি আরও ভয়ঙ্কর রকমের রেগে যান। মাহিদ জিজ্ঞেস করলো, স্যার কি করবেন? বিষয়গুলো কিন্তু বাড়াবাড়ির দিকে যাচ্ছে। যাই হোক, একটা ইমিডিয়েটলি ডিসিশন নিতে হবে। একদম ঠিক বলছো। এরকম মেয়ে আমাদের কলেজের দুর্নাম, তাই ওকে এই কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। সামনে যাতে এই রকম সমস্যার মুখোমুখি হতে না হয়, এবং বাকি আর 5টা মেয়ে দেখে শিক্ষা নিক। ডিটেলস দাও হাত বাড়িয়ে। হ্যাঁ স্যার। বলে মাহিদ স্যার মেহেকে সকল ডিটেলস এর কাগজ দিলেন। প্রিন্সিপাল স্যার মেয়েটির কোনো কিছু না দেখে ফাইলে লাল স্ট্যাম্প আর সাইন করে দিলেন। চিরজীবনের জন্য মেয়েটিকে দেশের সারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং লাল কালির দাগ দিয়ে দিলেন। তিনি এই কলেজ থেকে নয়, বরং গোটা দেশ থেকে এরকম বেহায়াপনা একটু একটু করে নির্মূল করতে চান। তাই আর কোনো কিছু দেখেননি। সাইন শেষে ফাইলগুলো মাহিদের দিকে এগিয়ে বললেন, এই ছাত্রী এই কলেজের বদনাম, থাকার চেয়ে না থাকা ভালো। ওই ছাত্রীকে এই কলেজ থেকে বেরিয়ে যেতে বলো। আমি ওর নামও শুনতে চাই না, যাও। ওকে স্যার। তোমাকে এই কলেজ মাহিদ প্রিন্সিপাল স্যারকে বিজি থেকে বেরিয়ে গেলেন আর কাগজগুলো নিয়ে মেহেকের ক্লাসে চলাকালীন সময়ে হাজির হলেন। সবার সামনে আমার হাতে কাগজগুলো দিয়ে বললেন, তোমাকে এই কলেজ থেকে বহিষ্কার করা হচ্ছে। তোমাকে এই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। ইউর সাসপেন্ড ইন ইউর কলেজ। এমন সময় ক্লাসরুমের জানালার সামনে ফাহিম দাঁড়িয়েছিল। সব কিছু নির্বিকার হয়ে দেখছে আর মাথা নিচু করে আছে মেহেক। ফাহিমের মনে হলো চরম অপ্রীতিকর ঘটনায় জন্য মাহির স্যার দায়ী হবে, এবং সেটাই হলো। মেহেক সকল অপমান সহ্য করে সেখান থেকে বেরিয়ে গেল। পুরো কলেজ থেকে মেহেক বেরিয়ে যাওয়ায় ফাহিম বাদে সবাই স্বস্তি পেল। আই এম সরি মেহেক, বিশ্বাস করো আমি চাইনি তুমি এতটা কষ্ট পাও। আমি চাইনি তুমি অন্য কারো হও। আমি শুধু চেয়েছি তুমি আমার হও। বর্তমান ফাহিমের চোখ বন্ধ থাকায় শেষ বাক্যগুলো মনে পড়তেই ধকধক করে কেঁপে উঠল বুক। বারবার কানে বেজে উঠছে। ফাহাদ তার বাড়ির সামনে গাড়ি ব্রেক করার সাথে সাথেই ফাহিম বেরিয়ে যায়। ফাহাদের চোখের পলকে ফাহিম হনন করে বাড়ির ভেতরে ঢুকলো। ফাহাদের বেশ কয়েকটা ফাহিমের দ্রুতগতিতে নিজের রুমে চলে আসলো। মেহেকের পাশে গিয়ে বসলো। রাতে না ঘুমিয়ে এইভাবে বাচ্চার মতো আশার দাঁড়িয়ে থাকলে হবে? ঘুমাবে না? না, এখন ঘুমালে কি হবে? মেহেক শুনে হেসে দিল। দুজনে হা হা করে হেসে দিল। মেহেক বলল, কারণ তোমার রাতে যদি কোনো কিছু দরকার পড়ে তখন আমি ঘুমিয়ে গেলে এনে দিবে কে? এখন থেকে তোমার সম্পূর্ণ খেয়াল আমাকে রাখতে হবে। মেহেক শুনে হেসে দিল। তুমি না আসলে একটা পাগল। পাগল তো আমি অনেক আগেই ছিলাম, যখন তুমি ক্লাস 8-এ পড়তে। তাই নাকি মিস্টার প্রেমিক সাহেব? ইয়েস। দুজনে হা হা করে হেসে দিল। মেহেক বলল, বাচ্চা আমি সামলাবো না তুমি সামলাবা, তখন দেখবো কত খেয়াল রাখো। অবশ্যই আমি সামলাবো, ডোন্ট কেয়ার মুড নিয়ে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। মাহিদ উঠে লাইট নিভিয়ে দরজা আটকে শুতে গেল। এতক্ষণ আড়াল থেকে এ না শুনে রাগে গজগজ করতে করতে বলল, তোমাদের জীবন আমি সুখের হতে দিব না। বাহ, বাচ্চা হবে তাই না? আমি তোমার কোনো স্বপ্ন পূরণ হতে দিব না। আজকে আমাকে তোমাদের মহড়া বানিয়ে মেহেকের সাথে সব ঝামেলা মিটিয়ে নিলে আমি এর প্রতিশোধ নেব। তোমাকে ছাড়বো না মেহেক, আমি মাইন্ডেড। সেখান থেকে ফুসতে ফুসতে চলে গেল। ফাহিম তার রুমে ডিভানে বসে রাগে হাত মুছড়াচ্ছে আর ভাবছে, এত কিছু করলো অথচ মেহেক কিনা শেষে অন্য কারণ হলো। এটা মানতে নারাজ যে মেহেক অন্য একজনের স্ত্রী হলো। কেন মেহেক ওকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে? মেহেকের কি মনে নেই কলেজ লাইফে দুজনে বন্ধুর মতো ছিল? কতটা কেয়ারিং মেহেক কি সবটা ভুলে গেল? কতটা ভালোবাসা দিয়েছে, তারপরও অন্য কারোর সাথে ঘর পাতবে, মাহিদের কথা ভাববে। আরেক দফা মস্তিষ্ক গরম হয়ে গেল। এই মুহূর্তে রাগে মাথার মগজ টকবক করে ফুটছে। বাঁকা হেসে ভাবলো একবার শেষ চেষ্টা করবে, দরকার পড়লে এবার মাহিদকে শেষ করে নিজে খারাপ হয়ে মেহেকের জীবনে ঢুকবে, তবুও অন্য কারোর হতে দেবে না। বারবার অশান্ত মন বলে যাচ্ছে, মেহেক কেন ওকে বুঝলো না? কেন 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 মেহেক? আমার কি সেই ক্ষমতা নেই যে তোমাকে ভালো রাখতে পারতাম না?
সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখতে পারতাম না? তাহলে কেন অন্য কারোর হতে গেলে? পাশের টেবিলে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারল। মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল মেঝে জুড়ে। রাগে ফুঁসতে ফুঁসতে পাটা রাখলো ভেঙে যাওয়া ফুলদানির ওপর। আরেক কদম এগিয়ে পা রাখলো তরতাজা রজনীগন্ধা ফুলের ওপর। চোখ বন্ধ করে বলল, আমার ভালোবাসা আমি পাইনি, তাই মাহিতকেও আমি সেই ভালোবাসা পেতে দিব না। মেহেক, তুমি শুধু আমার। পকেট থেকে ওয়ালেট বার করলো। ওয়ালেটের ভাঁজ খুলতেই বেরিয়ে আসলো মেহেক ও ফাহিমের একসাথে তোলা একটা ছোট ছবি, যেটা ফাহিম নিজের কাছে যত্ন করে রেখেছে। দুজনের একসাথে কাটানো সুন্দর একটি বিকেলের ছবি। ফাহিম ভালোবাসলেও মেহেক তাকে শুধু একজন বন্ধু মনে করেছে। মেহেকের ছবির মুখে আলতো করে আঙুল ছুঁয়ে দিল আর বলল, মেহেক, কেন আমাকে বুঝলা না? আমি কি খুব খারাপ ছিলাম? তোমার জন্য আমি আমার শখের নেশাগুলো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তো আবার আমাকে সেই নেশার সাগরের দিকে ফেলে দিলে। কি হবে এবার? খারাপ, খুব খারাপ হবে। পকেট থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটের ভাঁজে রাখলো। লাইটার দিয়ে জ্বালিয়ে কয়েকটা টান দিতে লাগলো। ধোয়া ওঠা নিঃশ্বাস যেন বুকের ভেতর ঝড়ের মতো আছড়ে পড়তে লাগলো। পা পিছাতে পিছাতে বেডের ওপর দুই হাত মেলে নিজেকে ছেড়ে দেয়। ধপ আওয়াজে পড়লো বিছানার ওপর। চোখ দুটো বন্ধ করে একটার পর একটা সিগারেটের ধোয়া ওঠা নিঃশ্বাস নিতে লাগলো। কাছের মানুষ যদি না বোঝে, জীবন পুরোটাই ছন্নছাড়া হয়ে যায়। আজীবন একটা দুঃস্বপ্ন হয়ে আঁকড়ে ধরে আষ্টে পিষ্টে থাকে। আরশি ভার্সিটিতে এসেছে। সামনে বোনের বড় ধুমধাম করে বিয়ে হবে, তাই কিভাবে সাজবে, কিভাবে হইহুল্লোড় করবে তা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কলেজের গেট থেকে বের হলো। এমন সময় ফাহাদের গাড়ি চোখে পড়ল। আরশি বুঝতে পারছে হঠাৎ এমন সময়, তাও আবার ওর কলেজের সামনে, কিন্তু কেন? আর এক কদম নিতে যাবে তখন ফাহাদ এসে আরশির সামনে দাঁড়ালো। আরশি চমকে উঠে বলল, আপনি এখানে? হালকা হাসির রেখা টেনে বলল, হ্যাঁ, এই দিকটা দিয়ে যাচ্ছিলাম। আপনার কলেজ তো এখানেই, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও, অবন্তী বন্ধুদের যেতে বলে ফাহাদের দিকে এগিয়ে গেল। ফাহাদ অস্পষ্ট স্বরে বলল, যদি আপনি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। ও, সমস্যা নেই, আপনি বলুন। আপনার কি আমার সাথে এক কাপ কফি খাওয়ার সময় হবে? ঠিক আছে, চলুন। বলতে বলতে দুজনে গাড়িতে উঠে পড়লো। গাড়ি এসে একটা ক্যাফের সামনে থামলো। আরশি ফাহাদ ক্যাফেতে একটা কর্নার সাইডে টেবিলে বসলো। ফাহাদ উসকুস করে জিজ্ঞেস করলো, কি খাবেন আপনি? আপনি আমাকে কফি খাওয়ার দাওয়াত দিয়েছেন, এখন জিজ্ঞেস করছেন কি খাবো? ফাহাদ মাথা চুলকে হালকা হেসে বলল। হ্যাঁ। ওয়েটারকে দুইটা ক্যাপাচিনো অর্ডার দিয়ে দেয়। ফাহাদ টেবিলের ওপর হাত মুচড়ে মুচড়ে ভাবছে, জীবনে প্রথম কোনো মেয়ের সাথে ক্যাফেতে বসেছে। কিছুতেই বলে উঠতে পারছে না ফাহাদ আরশিকে মনের কথা। অনেক বেশি নার্ভাস লাগছে তার। ফাহাদকে উসকুস করতে দেখে আরশি এক প্রকার প্রশ্ন করে বসলো। আপনি কি কিছু বলবেন? মুখে হাসির রেখা ফেলে নার্ভাস অবস্থায় বলল। আসলে এমন সময় ওইটা 2 কাপ কফি দিয়ে দুজনকে আরশি ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে বলল, কালকে আপনারা তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, পরে আর দেখতে পাইনি। হ্যাঁ। ফাহাদ মনে মনে ঠিক করেই নিল, এবার মনের কথা ও বলেই ছাড়বে। 2 ঠোঁট ভিজিয়ে বুকে সাহস নিয়ে একদমই বলতে লাগলো, আসলে আমি আপনাকে। এমন সময় হুট করে আরশির ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে দুইজনে তাকালো এবং দেখতে পেল মেহেকের নাম। ফাহাদকে নিরাশ করে আরশি ফোনটা উঠালো। মেহেক বলল তাকে শপিং মলে আসতে, ওকে বলে ফোনটা কেটে দিল। ফাহাদ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ভাবি কেন ফোন করলো? আপু শপিং মলে যেতে বলেছে, সেখানে আয়ান ভাইয়া, দুলাভাই, আপু আছে। ভাইয়া দুলাভাই আপুকে জোর করে শপিং করতে নিয়ে এসেছে, তাই আপু আমাকে যেতে বলল। আমি এখন উঠি। সাথে সাথে দাঁড়িয়ে গেল আরশি। ফাহাদ অস্থির হয়ে বলল, আপনি এখন উঠবেন মানে? কেন? না কিছু না, চলুন আমি আপনাকে শপিংয়ে নামিয়ে দেই। আপনার দুলাভাই ও আপুর সাথে আলাপ হয়ে যাবে। হ্যাঁ চলুন। ক্যাফে থেকে বেরিয়ে দুজনে গাড়িতে উঠে পড়ল।
ফাহাদ অনেক চেষ্টা করেও মনে লুকিয়ে থাকা অজানা কথা বলার চেষ্টা করেও বলতে পারল না। মেঘ শপিং মলে শাড়ি দেখছে। আসতে চায়নি মাহিদ, অয়ন জোর করে নিয়ে এসেছে। কি করার, শেষ পর্যন্ত এদের জোড়াজুড়িতে আসতেই হলো। মলে ঘুরছে আর এদিক সেদিক দেখছে। পাশে হ্যাঙ্গারে ঝুলানো একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি থেকে এগিয়ে গেল, হাত বাড়ালো শাড়িটা নেওয়ার জন্য। ঠিক তখনই কেউ ছো মেরে শাড়িটা নিয়ে নিল। মেঘ আশ্চর্য হয়ে সেই লোকটার দিকে তাকালো। রেগে ভ্রুজোড়া কুঁচকে বলল, এটা কি ধরনের ম্যানার্স? কেন, কি হয়েছে মেহেক? তুমি আমার সাথে এমন কেন করছো? বিদেশ বসেও তুমি আমাকে অ্যাভয়েড করে গেছো, এখন দেশে এসেও অ্যাভয়েড করে যাচ্ছ। হোয়াই মেহেক? কেন? সেটা তুমি ভালো করেই জানো। শাড়িটা দাও। উহ না, আগে আমাকে বলো, বিদেশে কেন বারবার আমাকে অ্যাভয়েড করেছো? আমার লাইফ আমার ইচ্ছে, তাই আমি যার সাথে ইচ্ছে যোগাযোগ রাখবো। যার সাথে ইচ্ছে যোগাযোগ রাখবো না, সে যতই ভালো হোক না কেন, কারণটা আমি বলতে চাই না। সাথে সাথে মেহেক ফাহিমের হাত থেকে শাড়িটা নিয়ে নিল। পেছন ঘুরে চলে যাবে এমন সময় ফাহিম আবারও বলল, মাইট স্যার তোমাকে কি দিয়েছে যার জন্য এত পাগল হয়ে আছো? পেছন না ঘুরেই বলল, মাহিদ আমার স্বামী, আমার সন্তানের বাবা। এরপরও তোমার মনে হয় তার সাথে আমার যোগাযোগ কেন? মাইট স্যার তোমার সাথে কি করেছে তা তুমি ভুলে গেছো মেহেক? আমি আবারও বলছি, পুরনো কোনো কথা আমি টানতে চাইছি না। তুমি আমার বন্ধু হয়েছিলে, ব্যাস, সেটাই থাকো। দুই হাত পকেটে গুজে। আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব ছিল না মেহেক, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই, ব্যাস, আর কিছুই নয়। মাহিদ স্যারকে ছেড়ে আমার কাছে চলে আসো। এবার পেছনে না ঘুরে পড়ল না। পেছনে ফিরতে দেখতে পেল ফাহিম শীতল চাহনি নিয়ে তাকিয়ে আছে। মেহেক চোখ বন্ধ করে একটা দম নিল। এরপর একটু এগিয়ে গিয়ে বলল, দেখো ফাহিম, আমি পুরনো কোনো কিছু টানতে চাই না। তুমি আমার বন্ধু ছিলে, ব্যাস, শুধু বন্ধুত্ব থাকবে আমাদের জীবনে। আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না। কেন বুঝতে চাও না তুমি? কালো অতীতটা কেন আমার জীবনে এসেছে তা আমি জানি ফাহিম। কি বুঝতে পারছো না ফাহিম? তাহলে শোনো, আমি সব জানি। ফাহিম, তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে, কিন্তু তোমার এই ভালোবাসা পাওয়ার রাস্তাটা ভুল ছিল। তোমার ভালোবাসা যদি সত্যিই খাঁটি হতো না, তুমি ঠিকই আমাকে পেয়ে যেতে। কিন্তু তুমি আমাকে পেতে যা ইচ্ছে তাই করেছো, এমনকি আমার ক্ষতি করতেও দুবার ভাবনি। তাহলে কিভাবে বলবো তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে? আসলে তুমি আমার মোহে আটকে গিয়েছিলে। তোমার আমাকে শুধু ভালো লাগতো, সেই ভালো লাগা অন্য কারোর হতে পারবে না বলে তুমি যা খুশি তাই করেছো। সেই ভালো লাগা তোমার কাছে স্থান পেয়েছে ভালোবাসা হিসেবে। একটা কথা বলো তো, যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে কি কখনো আমাকে কষ্ট দিতে পারতে? আসলে তুমি কখনো সেই সত্যিকারের ভালোবাসোই নি আমাকে। কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোর চাইতে হয়, কিন্তু তুমি চাওনি। তাই তো আমাকে ওইরকম একটা খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছিলে। একটা বার ভাবনি আমার উপর দিয়ে কি কি গেছে। শুধু তাই নয়, তোমার জন্য আমি সব ভালোবাসা হারিয়েছি। আমার গোটা জীবন তুমি লাল দাগ লাগিয়ে দিয়েছো, আমাকে আমার স্বামীর থেকে দূরে সরিয়েছো। এখন কি তোমার ভালোবাসা ছিল? ভালোবাসা যেইভাবে ইচ্ছা সেইভাবে হয় না ফাহিম। ভালোবাসাটা দুটো মনের মিলন। দূর থেকে ভালোবাসার মানুষটির ভালো চেয়েও না ভালোবাসা যায়। কিন্তু তুমি যা করেছো তা তো ঠিক করনি। এই খারাপ ঘটনা যদি তোমার সাথে হতো তাহলে কি হতো? যে যন্ত্রণা আমি পেয়েছি তা তুমি দিয়েছো। সব অতীত ভুলে ও আমার প্রতি কোনো ঘৃণা রেখে কথা বলছি। এইটাই কি বেশি নয় ফাহিম? কাউকে ভালোবাসার আগে তার মনটা বুঝতে হয়, তার ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা সবটা জেনে নিতে হয়। কাউকে পেতে গেলে তাকে ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়, জোর করে পাওয়া যায় না ফাহিম। তবু আমি তোমাকেই চাই মেহেক, তোমার জন্য সব কিছু করেছি, তাও তুমি অন্য কারোর। তোমাকে আমার করেই ছাড়বো। হ্যাঁ, আমি অন্য কারোর, আর এটাই ছিল তোমার শাস্তি। তুমি চেয়েও পাওনি। তুমি যদি আমার স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা করো তবে শুনে রাখো, আমিও যা খুশি তাই করতে পারি তোমার সাথে। ফাহিম রেগে উচ্চস্বরে কিছু বলতে যাবে এমন সময় আরুষি এসে মেহেককে জড়িয়ে ধরল। তাদের কথোপকথন কেউই শুনতে পায়নি। আরুষি মুচকি হেসে বলল, আপু, তুমি কখন এসেছো? ফাহিমের দিকে তাকিয়ে বলল, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তোর আসতে তো দেরি হলো যে? সরি আপু, আসলে কলেজ থেকে একটু ক্যাফেতে গিয়েছিলাম, তাই
ও, বন্ধুদের সাথে গিয়েছিলি? না। আরশি কথার ফাঁকে ফাহাদ এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে? ফাহিম আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে বলল। ফাহাদ তুই এখানে? ফাহাদ এখানে তার ভাইকে আশা করেনি, তবুও মাথা চুলকে বলল, আসলে আরশিকে এখানে ড্রপ করে দিতে এসেছিলাম। ও ফাহাদের হাবভাব দেখে ফাহিম কিছুটা হলেও বুঝতে পারছে, কারণ এই খারাপ বয়সটা সে অনেক আগেই পারে এসেছে। এই বয়সটায় কোনো নির্দিষ্ট একজনের প্রতি আটকে থাকে, তাকে কিছু না বলতে পারা, না পাওয়া ভালোবাসা ভাবতে বুকে চিনচিনে ব্যথা হতে লাগলো। কেন মেহেক ওর হলো না? যদি হতো তাহলে তো কত আদরে যত্নে রাখতো, সারা জীবন ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতো। ছলছল চোখে নির্বিকার হয়ে তাকিয়ে আছে মেহেকের হাস্যোজ্জ্বল মুখে। ফাহিমের অসহায় দৃষ্টি মেহেকের চোখ এড়ালো না। মেহেক সবটা জানে, কাছের বন্ধু হয়েছিল ফাহিম, কিন্তু শেষ পর্যন্ত সেই মেহেকের অনেক বড় ক্ষতিটা করলো। শুধু ফাহিমকে ঘৃণা করে, শুধু মাহিদকে ঘৃণা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মেহেকের ঘৃণার ফাহিম নিজেই রয়েছে। বন্ধুত্বের কাটানো অতীতগুলোকে কলঙ্কের দাগ না দিতে চায় না, তাই তো এতগুলো দিন চুপ ছিল। ফাহিম অনেক বড় অন্যায় করেছে, তবুও কোনো কথাই বলেনি। কেন বলবে? যে মানুষটা ওকে পাওয়ার জন্য সে নিজে ওরই ক্ষতি করতে দুইবারও ভাবল না। কতগুলো বছর কষ্ট পেয়েছে। ঘৃণায় ফাহিমের থেকে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করছে। ফাহিম এবং মেহেকের ভাবনার মাঝে আগমন ঘটে অয়ন আর মাহিদের। মাহিদ বলল, এ কি মেহেক, তোমার এখনো শাড়ি চুজ করা হয়নি? হাতের দিকে তাকিয়ে। ও, শাড়িটা তো খুব সুন্দর, তাহলে এইটাই পছন্দ করলে? ফাহিম যে শাড়িটা পছন্দ করেছিল সেটাই মেহেকের হাতে। ফাহিম বলল, হ্যাঁ, এই লাল টুকটুকে বেনারসি শাড়িতে মেহেককে পরীর মতো লাগবে। এই শাড়িতে একদম নতুন লজ্জার রাঙা বউ বউ লাগবে। মেহেক চুপ করেছিল, একটা টু শব্দও করেনি। কেমন জানি ফাহিমের কথাগুলো বেশি রাগ বাড়িয়ে দিচ্ছে। মাহিদ বলল, মুহূর্তেই ফাহিম আর মাহিদের ভাব জমে গেছে। আবার বলল, তা তো বটেই, তোমার আমি এত সুন্দর করে কখনো কারো প্রশংসা করতে পারিনি। অবশ্যই স্যার। মেহেকের দিকে শীতল চাহনি দিয়ে তাকিয়ে পারলে মেহেকেরও দায়িত্বটা আমায় দিন। মাহিদ আশ্চর্য হয়ে বলল, মানে? আমি মজা করছি স্যার, দায়িত্ব তো আমি নিবই। বিয়ের কেন, মেয়েকেরও আপনি চিন্তা করবেন না স্যার, সব দায়িত্ব আমি সুন্দর করে পালন করব। মেয়েকের যত শপিং আছে আমি করে দিব। বলে হা হা করে হেসে দিল, সাথে মাহিদও হেসে দিল। অয়ন বলল, চলো বাকি কেনাকাটাগুলো সেরে নিই। হুম। সবাই যে যার মতো কেনাকাটা করতে লাগলো। ফাহিম মেহেক মাহিদের বিয়ের সকল শপিং করলো, মেয়েকের জুয়েলারি থেকে শুরু করে সব কিছু। ফাহিম বেশ তৃপ্তি নিয়ে মেহেকের জন্য নিজের পছন্দগুলো কিনেছে। মাহিদ ভেবেছে বন্ধু যখন তাই মেহেকের পছন্দে কিনছে, কিন্তু ফাহিম তো মেহেকের জন্য নিজের পছন্দে কিনে নিজের করার প্ল্যান করছে। মেহেক ফাহিমের বিহেভিয়ার দেখে অনেকটাই বুঝতে পারছে যে ফাহিম শুধু ওকে পাওয়ার লোভে এত কিছু করছে এবং চায় পরবর্তীতে আরও অনেক কিছুই করে ফেলতে পারে। ফাহিমের বিহেভিয়ার দেখে অনেকটাই বুঝতে পারছে যে ফাহিম শুধু ওকে পাওয়ার লোভে এত কিছু করছে এবং চাই বিপরীতে আরও অনেক কিছুই করে ফেলতে পারে। সবাই কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরল। মেহেক একটু জার্নি করেছে বলে ক্লান্ত লাগলো, তাই সোফায় বসতেই গায়ে এগিয়ে দিল। তখন ফোনে টুং করে একটা মেসেজ আসলো। মেসেজটি ওপেন করতেই দেখতে পেল, তোমাদের আমি আলাদা করব। আমি তোমাকে অন্য কারোর হাতে দিব না মেহেক। আমি তোমাকে পাইনি বলে অন্য কেউ পাবে, আমি তা হতে দিব না। তুমি শুধু আমার হবে, আমার। আমি তোমাকে প্রমিস করছি পৃথিবীর সব থেকে বেশি সুখ তোমায় দিব। আমি তোমায় ছাড়া নিঃসঙ্গ বাঁচতে পারবো না। হয় মাহিদ মরবে, নয় আমি। তুমি আমার। মেহেকের বুঝতে বাকি নেই ফাহিম কিছু একটা করতে চাইছে। ফাহিমের কোনো উদ্দেশ্য আর সফল হতে দেবে না। অনেক হয়েছে, এবার আর নয়। ভাবনার মাঝে হঠাৎ কেউ বলল, মেহেক, নাও এই জুসটা খেয়ে নাও, অনেক ক্লান্ত তুমি। মেহেকের বুঝতে বাকি নেই ফাহিম কিছু একটা করতে চাইছে। ফাহিমের কোনো উদ্দেশ্য আর সফলতা দেবে না। অনেক হয়েছে, এবার আর নয়। ভাবনার মাঝে হঠাৎ কেউ বলল, সামনে তাকাতে দেখতে পেল এনা। এনাই আসলে ওর জন্য জুস নিয়ে এসেছে।
মেঘ মুচকি হাসি দিয়ে জুসের গ্লাসটা নিল। যেই মুখে তুলতে যাবে এমন সময় অয়ন ছো মেরে নিয়ে নিল। আপু, তোর মাথা ঠিক আছে? এই মেয়েটার হাত থেকে তুই খাবার খাচ্ছিস? ও তোর ক্ষতি চায়। এনা বলল, আপনি ভুল করছেন, আমি ওর কোনো ক্ষতি করতে চাই না। মিথ্যা নাটক বন্ধ করো। সাথে সাথেই এনা গালে হাত দিয়ে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এনার মাও দেখে রেগে গেল। এই ছেলে আর মেয়ে কি এরকম? এনার মাও দেখে রেগে গেল। এই ছেলে তার মেয়েকে একদম সহ্য করতে পারে না। যখন পারে যেভাবে পারে অপমান করে। তিনি রাগ করলেন। সবকিছু ঠিকঠাকভাবে বিয়ের আয়োজন চলছে। ফাহিম কোনো ঝামেলা করেনি, কিন্তু এর মধ্যে ঘটে আরেক ঘটনা। অয়ন এনা রুমে ঢুকে অনেক রাগারাগি করে। আমি মেহেককে মেরে ফেলবো, শুধু তাই নয়, ওর বাচ্চাও মেরে ফেলবো। আমি মেহেককে মেরে ফেলবো, ওকে বাঁচতে দিব না। ওর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। এরা মেহেকে মারতে যাবে। অয়ন অনেক ধস্তাধস্তি করে আটকে রাখে। দুজনে ধস্তাধস্তির ফলে বিছানায় এনা অয়ন একের অপরের ওপর পড়ে যায়। এনার থেকে সকল ব্যাগগুলো অয়ন নিয়ে নিল আর বলল, আপু বিয়ে শেষ না করে যেতে পারবো না। ছাড়ুন আমার হাত, আমি চলে যাব। আমারও আত্মসম্মান আছে, রোজ রোজ অপমানিত হতে ভালো লাগে না। যেতে পারবো না মানে যেতে পারবো না। আমি দেব না যেতে। কেন? এবার যাও। ওর ভেতরে আমার পাসপোর্ট ভিসা আছে। কোনো উত্তর না দিয়ে অয়ন ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। মেহেক, ফিরে এসো আমি কাছে। মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো। শান্ত দৃষ্টিতে তাকিয়ে আঁচলের পেছন থেকে একটা গান বার করলো। গানটা ফাহিমের সোজাসুজি রেখে বলল, তুমি আমার স্বামীর কেন ক্ষতি করলে? আমি তোমাকে ছেড়ে দিব না ফাহিম। তুমি যেমন ভালোবাসার জন্য খারাপ হতে পারো, আমিও তেমন খারাপ হতে পারি। এত বড় একটা ভুল করার পরেও আমি তোমাকে ক্ষমা করেছিলাম। ভেবেছিলাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আফসোস, আসলে তুমি কোনো ক্ষমার যোগ্যই নও। সবার মাঝে নীরবতা বিরাজ করছে। কেউ বুঝতে পারছে না এখানে কি ঘটছে। আমির মির্জাও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তার মানে তার মেয়ের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার পেছনে ফাহিম ছিল। ফাহিম সবাইকে ম্যানিপুলেট করে এত কিছু করেছে। ভাবতেই একেবারে ঘৃণা জড়ো করল। তিনি ভাবতে পারছেন না এই রকম একটা ছেলে তার ছাত্র কিভাবে হলো। একটা মানুষকে পাওয়ার জন্য তারই ক্ষতি করতে দুইবারও ভাবল না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আশিক বুঝতে পারছে না ফাহিম শুধু মেহেককে পাওয়ার জন্য এতটা নিচে নামলো। ফাহাদ বিয়ের আসরেই ছিল। ফাহাদ তার ভাইয়ের এমন রূপ দেখে নিজেকে লজ্জিত ভাবছে। এত কিছুর পরেও একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। সেখানে ফাহিমের বাবা মাও ছিল। ছেলের অদ্ভুত আচরণে তারাও সম্বিত। তাদের ছেলেও অনেক বড় শক্তি। এতগুলো বছর লুকিয়ে রেখেছে। এতটাই ভালোবাসতো, কখনো মনের ভুলেও বন্ধুর মতো বাবা মায়ের সাথে শেয়ার করেনি। তারা নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এছাড়া আর কি করবে? তাদের কিছু করার নেই। সবার সামনে খারাপ হলেও ফাহিম মেয়েকে নিঃস্বার্থ ভালোবেসেছে, যেটা কারোর চোখেই পড়েনি। মেয়ের পাশ থেকেও ফাহিমের না বলা ভালোবাসা অনুভব করেনি। সেই জন্য আজ দুজনের মুখোমুখি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ফাহিম মাহিদের দিকে গান তাক করে বলে উঠল, আমার প্রতিটা দিন, প্রতিটা রাত তুমি ছাড়া বিষাক্ত ছিল। তোমার পাশে থেকেও তুমি বোঝনি আমার ভালোবাসা। এই জীবনে বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর ভেবে বাঁচা অসম্ভব। রোজ রাতে তোমার বুকে পরম সুখে কেউ যখন আশ্রয় খোঁজে, তখন আমার বুকে বেঁচে থাকার তাগিদের তুমুল মিছিল চলে। আমার সারা ঘরময় ছেয়ে যায় তোমাকে না পাওয়া অতীতে নামক বারুদের গন্ধে। অস্ত্ররাও তখন ফায়ার সার্ভিসের মতো চেষ্টা করে যায় আমার বুকের ভেতরের লেলিহান আগুন নেভাতে। তুমি যখন আদরে চিহ্ন লুকাতে ব্যস্ত, আমি তখন চোখের ফোলা কমাতে ব্যস্ত। তুমি যখন অন্য কারোর গভীর অলিঙ্গনে ব্যস্ত, আমি তখন তাহার জন্য তোমাকে চেয়েছি, তবুও পাইনি। চোখ থেকে গুটি গুটি অশ্রুকণা গড়িয়ে পড়েছে। সকালে দরজা খুলে বলি, হ্যাঁ, আমিও নিয়ম মাফিক জীবন খুব ভালো আছি। মেঘ রেগে বলে উঠল, এতটা টক্সিক কেন তুমি ফাহিম? আল্লাহ যার জন্য যা করে তৈরি করে রেখেছেন সে তো শুধু তাকেই পাবে। তবুও তুমি পাগলামি করে যাচ্ছ। আমাকে তোমার ওই নির্লজ্জতা থেকে মুক্তি দাও।
ফাহিমের গলা আটকে আসা গলায় বলে উঠল, আমি যদি সত্য সবার সামনে তোমার মাহিদকে মেরে দিই তাহলে? তাহলে তুমিও শুনে রাখো, আমিও তোমাকে ছাড়বো না। তুমি একটা বিরক্তিকর মানুষ, একটা জঘন্য মানুষ, যার সাথে কেউ কখনো থাকতে পারে না। কাউকে পাওয়ার লোভে তার ক্ষতি করতেও দুইবার ভাবো না। আমিও তোমাকে ছেড়ে দেব না। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে আর হাসতে হাসতে ফাহিম বলল, তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কখনোই হারাতে চাইনি। তবুও তোমার আমার মাঝে পাহাড় সমান দূরত্ব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও, দু চোখ বৃষ্টি ঝরলেও তোমাকে আমার বলা হয়নি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠত। আমি তোমাকে বলবো না, তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। আমি এটাই বলবো, তোমার মতো ছিল না কেউ। তোমাকে পাওয়ার পর আমি কারোর দিকে ফিরেও তাকাইনি। আমি ভালোবেসেছিলাম এমন একটা মানুষকে যে কখনো আমাকে ভালোবাসেনি, জোর করে বলেনি আমার তোমাকে লাগবে, কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি। আমি হারিয়ে গিয়েও দেখেছি সে কখনো আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি, কিন্তু আমি প্রতিনিয়ত হারিয়ে ফেলার ভয় পেয়েছি। আমি তোমাকে আমার করে কখনো পাইনি, কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবেসেছি, অসম্ভব ভালোবেসেছি। সত্য আমি তোমার ক্ষতি চাইনি, চেয়েছিলাম তুমি শুধু আমার থাকো। আজ থেকে হয়তো তুমি অন্য কারোর, কিন্তু আমি আমার ভালোবাসাটা আর পূর্ণতা পেল না, তুমি আর আমার হলে না। অথচ ভেবেছিলাম একসাথে থাকার, হাতে হাত রেখে চলার। তোমার ভালোবাসাই ভালোবাসা, আর আমার ভালোবাসা ফুলের কাঁটা। ভালোবাসা মানুষকে ভালোবাসতেই কোনো কারণ লাগে না, কারণ ছাড়াও ভালোবাসা যায়। দিন শেষে সে আমার, শুধুই আমার, একান্তই আমার, একাকিত্ব সঙ্গী হয়ে আমার। আসলেও আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই কোনো দোষ দেখতেই পাইনি। ভালোবাসা কখনো মরে না, চোখের পানি মুছতে মুছতে, কিন্তু ভালোবাসা সবার জন্য না। হ্যাঁ, আমি এখনও বলবো আমি তোমাকে ভালোবাসি, আর শুধু তোমাকেই চাই। সবাইকে অবাক করে দিয়ে একটা গুলি চলল। বিকট আওয়াজে সবাই নিস্তব্ধ হয়ে গেল। গাছে থাকা ছোট্ট পাখিগুলো মুহূর্তেই উড়ে গেল। কেউ বুঝে উঠতে পারল না কি ঘটে গেল। মেহেক মাহিদ অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহিম একটু একটু করে মাটিতে লুটিয়ে পড়ল। গুলিটা মাহিদের গায়ে নয়, ফাহিমের মাথায় লেগেছে। ফাহিম নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সে বেঁচে থাকতে মেহেককে অন্য কারোর সাথে দেখতে পারবে না। খুব বেশি ভালোবাসে, এত কষ্ট নিয়ে বেঁচে থাকা অসম্ভব তার। তাই তো চিরবিদায় নিল। ফাহিমের পরিবারের সবাই স্তম্ভিত। শেষবার লুটিয়ে পড়তে পড়তে মেহেককে বলে উঠল, তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জন্মে জন্মে, যুগে যুগে, অনিবারে। হে দেবী, হে প্রিয়তমা, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, জন্মবোধি তুমি ছিলে আমার শখের নারী। 2 বছর পর আজ ফাহিমের জন্মদিন। পুরো মির্জা বাড়িতে আনন্দে ছোঁয়া বয়ে যাচ্ছে। মির্জা বাড়ির সর্বকনিষ্ঠ ও আদরে ছোট নবাবের জন্মদিন। পুরো বাড়িটা খুব সুন্দর করে জন্মদিনের জন্য সাজানো হয়েছে। ছোট ফাহিম এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, নতুন নতুন হাঁটা শিখেছে, তাই তো সবাইকে নাজেহাল করে দিয়ে এখন দৌড়চ্ছে। তার পেছনে ছুটে যাচ্ছে 7 মাসের অন্তঃসত্ত্বা এনা। এনা দাঁড়িয়ে একটা দম নিয়ে বলল, তুই কি থামবি? আমাদের সবাইকে নাকানি চুবানি দিচ্ছিস। কি ছেলে রে বাবা! এমন সময় মেহেক মাহিদ কেক নিয়ে আসলো। মেহেককে দেখে এনা বলল, এটা কি তোমার ছেলে? বলো। আমাদের সবাইকে নাকানি চুবানি দিয়ে শেষ করে দিচ্ছে মেহেক ভাবি। অয়ন হুট করে এসে ফাহিমকে কোলে তুলে নিয়ে এলো আর এনাকে বলল, তুমি আমার বোনকে সন্দেহ করো? এনা বিলাপ করে বলল, আমার ঘাট হয়েছে, সন্দেহ করব? সারাদিন তোমার ভাগ্নে আমাকে এই অবস্থায় সারা বাড়ি দৌড় করে ছেড়েছে। তোমার তো বিজনেস ছাড়া নিজের বউয়ের প্রতি কোনো খেয়াল থাকে না। কটমট করে বলল। তুমি আমাকে কি? মেহেক বুঝতে পারলো আর বেশি সময় দিলেই এরা দুজনে আবার ঝগড়া বাঁধিয়ে দেবে।
দুজনে ঝগড়া করলেও অবশ্য একে অপরকে খুব ভালোবাসে। মেঘ ওদের মধ্যে গিয়ে ঢুকলো। এনা বলল, আরে তোরা থাম থাম, এত ঝগড়া করিস তোরা? অয়ন কটমট করে বলল। আমি ঝগড়া করি নিচের দিকে আঙ্গুল ইশারা করে। মেঘ মুচকি মুচকি হেসে বলল, অয়ন ভাই আমার একটু থাম, জন্মদিনটা ঠিকঠাক করে পালন করতে দে, তারপর তোরা যত ইচ্ছে তত ঝগড়া করিস, আমি তোদের কিছুই বলবো না। কিন্তু এনা কন্ডিশন এখন ভালো না, হাইপার দেওয়া যাবে না, ওকে মনে থাকবে? দুজনে চুপচাপ মাথা দুলালো। এর মধ্যে আলুশি ফাহাদ চলে আসলো। ওর সাথে আমির মির্জা, মেহেকের 2 চাচা চাচি এবং আশিক ও তার স্ত্রী আর তাদের মেয়ে সবাই কেক কাটার আয়োজনে বসলো। কিছুক্ষণের মধ্যেই হই হুল্লোড় করে কাটা হলো। সবাই আনন্দ উল্লাস করতে লাগলো। এখন সবাই সবার জীবনসঙ্গীকে পেয়ে গেছে। মেহেক মাহিদকে, অয়ন এনাকে, আরুষি ফাহাদকে, আশিক প্রিয়াকে, সবাই পরিপূর্ণ। কারোর প্রতি কারোর কোনো অভিযোগ নেই। এখন কারোর কোনো কিছু হারানোর ভয় নেই। সবাই সবার নিজ নিজ জীবনসঙ্গীকে নিয়ে ব্যস্ত আগামী দিনের জন্য। একে অপরের মধ্যে অফুরন্ত ভালোবাসা। এনার কানে অয়ন এসে চুপি চুপি বলল, ইউ আর লুকিং সো। দিনে দিনে তুমি অসভ্য হয়ে যাচ্ছ। প্রথম থেকেই তো আমাকে পছন্দই করতে না, এখন তো চোখে হারাও। আমি বুঝতে পারছি সব মানুষ খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ জায়গায় নিয়ে যায় আর সে খারাপ বিহেভিয়ার করা শুরু করে। আবার সঠিক মানুষ আসলে সঠিক বদলে যায়। শীতল চাহনিতে তাকিয়ে এনার মুখের সামনে আসা ছোট চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, যেমন তুমি বদলে গেছো। ইউ আর মাই ওয়াইফ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আমি কখনোই বুঝতে পারিনি অয়ন তুমি আমাকে এতটা ভালোবাসবা। তোমার ভালোবাসা আমাকে চিরতরে বদলে দিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে। সেই খারাপ মানুষটাকে তুমি শেষ করে দিয়েছো তোমার ভালোবাসা দিয়ে। এত ছোটাছুটি করো কেন? আমাদের বেবির যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না। মুচকি হাসি দিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। অয়ন এনাকে ভালোবাসার চাদরে আটকে দিয়েছে। সেই দিনের খারাপ মানুষটা ও অয়নের ভালোবাসার কাছে হেরে গিয়ে আটকে গেছে গভীর বাঁধনে। আরও সে সুখের শান্তিতে তার ডাক্তার সে ফাহাদের সাথে সংসার করছে। আজীবনের বন্ধনে বেঁধে আছে দুজনে। ফাহিম মারা যাওয়ার পর নতুন ফাহিম মেহেকের জীবনে ভালোবাসা হয়ে ফিরে এসেছে। এতটুকু সত্যি ছিল, ফাহিম সত্যিই মেহেককে খুব ভালোবেসেছিল। ভাগ্য যে তাকে মেহেককে দেয়নি। মেহেক মাহিদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না ভরা আকাশের দিকে তাকিয়ে। মেহেক মাহিদ ফাহিমের চলে যাওয়া অনুভব করছে। মাহিকের চোখে ছোট ছোট জলের বিন্দু, কথা হাতের আঙুলে মুছে। মেহেককে প্রশ্ন করলো, ফাহিম তোমাকে অনেক বেশি ভালোবাসতো তাই না? মেহেকের গলা আটকে আসা কষ্ট চাপা দিয়ে একটা দম ছেড়ে বলল, হ্যাঁ অনেক ভালোবাসতো, শুধু আমাকে পাওয়ার জন্য। দেখলে তো কত কিছুই না করেছিল, অসম্ভব ভালোবাসতো আমাকে। তুমি আমাকে ভালোবাসো না? বাসি তো, অনেক ভালোবাসি। এতটা ভালোবাসি সৃষ্টিকর্তা পরে জন্মও তোমাকে আমার করে দিক। এর মাঝে হুট করে ফাহিম গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেহেক মাহিদের দিকে। মেহেক মাহিদ ফাহিমকে কোলে নিয়ে আকাশের দিকে আঙুল তাক করে বলল, জানো বাবা, ওইখানেও একটা ফাহিম আছে ঠিক তোমার মতো, যে তোমার মাম্মাকে অনেক ভালোবাসতো। ফাহিম তার বাবা মায়ের কথা লক্ষ্য করে আকাশের জলজল করা তারাগুলোর দিকে তাকালো। বুঝতে চেষ্টা করলো সত্যি কি তার মতো একজন আছে যে তার মাম্মাকে অনেক বেশি ভালোবাসে। ফাহিম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে, আর তার কাঁধে মেহেক মাহিদ মাথা রেখে আছে। তিনজন অপলক তাকিয়ে আছে অজ্যোৎস্না ভরা তারাদের দিকে তাকিয়ে। চোখের পলকে একটা তারা ঢিপ করে উঠল। সেও জানান দিয়েছে সবাই সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক, অফুরন্ত ভালোবাসা বয়ে যাক সবার জীবনে। সবাই ভালো থাকুক, সুখ দুঃখে সারা জীবন চিরসাথী হয়ে পাশে থাকে যাক। আজও কানে বেজে ওঠে। সমাপ্তি মানে শেষ নয়, এর শব্দটির মানে হচ্ছে তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। এফোর্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।